হ্যাঁ স্যার। আজকে আমরা লাস্ট ক্লাস অবধি কি ডিসকাস করেছিলাম? সারফেস টেনশন। সেখানে আমাদের বেসিক কন্ডিশনটা কি ছিল? ফ্লুইড ইজ অ্যাট রেস্ট। এই পার্টে এবার ফ্লুইডের যেটা সেকেন্ড পার্ট, এখানে ফ্লুইড আর রেস্টে থাকবে না, এখানে ফ্লুইড মুভ করবে। এই পার্টের নেম হচ্ছে হাইড্রোডিনামিক্স, যার মানে হচ্ছে ফ্লুইডস ইন মোশন। তাহলে আমাকে এখানে ফ্লুইডকে স্ট্যাটিক ফ্লুইড হিসাবে কনসিডার করলে চলবে না, আমাকে এখানে কনসিডার করতে হবে ফ্লুইডকে অ্যাজ এ মুভিং ফ্লুইড। ধরো পাইপের মধ্যে দিয়ে ওয়াটার ফ্লো করছে, বা তোমাদের বাড়ির ওভারের ট্যাঙ্কের থেকে ট্যাপ দিয়ে তোমার জল যেটা আসে সেই জলটা ফ্লো করছে, রিভারের মধ্যে দিয়ে ওয়াটার ফ্লো করছে, এগুলো হচ্ছে সব হাইড্রোডিনামিক্সের আন্ডারে তোমার ক্যাটেগরিতে পড়ে। এই পার্টে প্রথম যে টার্মিনোলজিটা আমাদের জানতে হবে তার নাম হচ্ছে ভিসকোসিটি। এর বাংলা নাম হচ্ছে সান্দ্রতা। ভিসকোসিটি মানে কি? আমরা ফ্রিকশান বলে একটা টার্মিনোলজি সবাই জানি। যখন তুমি একটা কোনো অবজেক্টকে একটা সলিড সারফেসের উপর দিয়ে মুভ করাবে, তখন তুমি দেখবে একটা অপোজিং ফোর্স অ্যাক্ট করে টু ডেস্ট্রয় দ্য রিলেটিভ মোশন অফ দ্য অবজেক্ট। সেই জন্য তুমি একটা অবজেক্টকে সলিড সারফেসের উপর দিয়ে যে ডাইরেকশানে মুভ করাবে, ড্র্যাগ করাবে, দেখবে তোমার মুভমেন্টের অপোজিটে একটা ফ্রিকশনাল ফোর্স অ্যাক্ট করে, যার নাম হচ্ছে সলিড ফ্রিকশন। আমরা এই সিচুয়েশানটাকে ইম্যাজিন করব ফর দ্য কেস অফ এ মুভিং লিকুইড অর গ্যাস। আমরা এখানে লিকুইড নিয়েই কাজ করব। তো ভিসকোসিটি ইন ফ্লুইডস এটাকে ডিসকাস করার আগে আমরা প্রথমে সলিড ফ্রিকশান দিয়ে ব্যাপারটাকে বুঝে নিই কীভাবে কাজ হচ্ছে। সেই লজিকটাকে আমরা তারপর ইউজ করব লিকুইডের কেসে। এটার জন্য আমাদের একটা ডায়াগ্রাম লাগবে। এই ডায়াগ্রামটা আমি তোমাদের একটা ফার্স্টে ডায়াগ্রাম শো করছি, ভালো করে সবাই ডায়াগ্রামটা দেখো। এই ডায়াগ্রামটা কি সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, সিচুয়েশানটা কি? এটা একটা টেবিল। টেবিলের উপরে একটা দেখো সি মার্কের একটা ব্লক রয়েছে, তার উপরে বি একটা ব্লক রয়েছে, তার উপরে এ একটা ব্লক রয়েছে। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ব্লক ডিফারেন্ট ডিফারেন্ট মানে সবকটাই উডেন ব্লক, কিন্তু প্রত্যেকটা ব্লকের স্ট্রাকচার, প্রপার্টিজ আলাদা আলাদা। তো আমরা এই তিনটে ব্লককে এ বি সি এই নাম দিয়েছি, একটাকে আরেকটার উপর প্লেস করেছি। আর এন্টায়ার অ্যারেঞ্জমেন্টটা মানে এবিসির অ্যারেঞ্জমেন্টটা প্লেস করা রয়েছে অন এ রাফ টেবিল। মানে টেবিলটা কিন্তু স্মুথ নয়, টেবিলের সারফেসটা হচ্ছে রাফ। এইবার কি করা হচ্ছে, আমরা এ ব্লকের উপর ডাউন টুয়ার্ডস রাইট একটা ফোর্স অ্যাপ্লাই করব, মানে এ ব্লকটাকে ড্র্যাগ করার চেষ্টা করব। আমাকে কনসিডার করতে কি হবে? এ আর বি একটা কমন সারফেস আছে, তাহলে এ আর বি এই পেয়ারের মধ্যে একটা ফ্রিকশান এক্সিস্ট করছে। বি আর সি এটা একটা পেয়ার, এর মধ্যে একটা ফ্রিকশান এক্সিস্ট করছে। সি আর এই হরাইজেন্টাল টেবিল এটা লাস্ট পেয়ার, যেখানেও একটা ফ্রিকশান এক্সিস্ট করছে। কিন্তু আমরা কনসিডার করব অল দ্য ফ্রিকশানস আর স্মল, বাট সাফিসিয়েন্ট ফ্রিকশান ইজ প্রেজেন্ট বিটুইন দ্য ব্লকস। লার্জ ফ্রিকশান নয়, স্মল ফ্রিকশান, কিন্তু ফ্রিকশানটা সাফিসিয়েন্ট, কারণ আমাকে এই অ্যানালজি থেকে আমাকে কম্প্যারিজন ড্র করতে হবে ফ্লুইডের কেসে। এবারে ধরো তুমি এ ব্লকের উপর একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ফোর্স টুয়ার্ডস রাইট অ্যাপ্লাই করেছো, তাহলে কি হবে? তোমার অ্যাপ্লাইড ফোর্স এ ব্লককে বি ব্লকের রেসপেক্টে কোন দিকে মুভ করাতে চাইবে? টুয়ার্ডস রাইট। বি ব্লক তখন এ ব্লকের এই মুভমেন্টটাকে, মোশনটাকে অপোজ করতে চাইবে বাই অ্যাপ্লাইং সাম ফ্রিকশনাল ফোর্স এগেনস্ট দ্য মোশন অফ দ্য ব্লক। তাহলে এ ব্লকের মোশন কোন দিকে? টুয়ার্ডস রাইট। তাহলে বি ব্লক এ ব্লকের উপরে
কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করবে? টুয়ার্ডস টুয়ার্ডস রাইটের অপোজিট মানে টুয়ার্ডস লেফট। দেখো এই লেফটের দিকে আমি F1 নাম দিয়ে একটা ফ্রিকশনাল ফোর্সকে মার্ক করেছি। এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো, ভালো করে দেখো সবাই। এই যে F1টা, এই F1টা এখন কনসিডার করুন, আমি বলছি F1টা কি। F1 আমরা এ ব্লকটাকে ড্র্যাগ করতে চাইছি ডান দিকে, বি তার উপরে এ ছিল, বি এর টুয়ার্ডস রাইট মোশনকে অপোজ করার জন্য এগেনস্ট দ্য মোশন অফ দ্য ব্লক এ একটা ফোর্স অফ ফ্রিকশন অ্যাপ্লাই করছে, যেটা হচ্ছে F1। তাহলে এ ব্লকের মুভমেন্ট টুয়ার্ডস রাইট, বি এর উপর যে ফোর্স অফ ফ্রিকশন অ্যাপ্লাই করছে সেটা টুয়ার্ডস লেফট। এই অবধি সবার কাছে কি ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এবারে নিউটনস থার্ড ল অফ মোশন। বি যদি এর উপরে ফোর্স অ্যাপ্লাই করে, এ বি এর উপর তো রিয়াকশন ফোর্স প্রোভাইড করবে, তাই তো? তাহলে বি যদি এর উপর টুয়ার্ডস লেফট একটা ফ্রিকশন F1 অ্যাপ্লাই করে, তাহলে এ বি এর উপর এগেনস্ট F1 টুয়ার্ডস রাইট ইকুয়াল ম্যাগনিটিউডের রিয়াকশন ফোর্স প্রোভাইড করবে। এটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই যে F1 ফোর্সটা যেটা এ বি এর উপর অ্যাপ্লাই করছে টুয়ার্ডস রাইট, এ এবার কি করতে চাইছে? এই F1 ফোর্স দিয়ে বিকে নিজের সাথে ডান দিকে ড্র্যাগ করতে চাইছে। এটা ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। একবার বলুন স্যার এই জায়গাটা। আমি আরেকবার প্রথম থেকে রিপিট করছি। এ ব্লকের উপর তুমি ডান দিকে ফোর্স অ্যাপ্লাই করেছো, তাহলে এ ডান দিকে মুভ করতে চাইবে ওভার বি। বি এর মোশনকে অপোজ করার জন্য এগেনস্ট দ্য মুভমেন্ট অফ ব্লক এ একটা অপোজিং ফোর্স প্রোভাইড করবে, যেটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স F1। নিউটনের থার্ড ল ওয়াইজ বি এর উপর, বি যেহেতু এর উপর টুয়ার্ডস লেফট F1 ফ্রিকশনাল ফোর্স অ্যাপ্লাই করছে, এ বি এর উপর টুয়ার্ডস রাইট F1 ফ্রিকশনাল ফোর্স অ্যাপ্লাই করবে। তাহলে দেখো বি এর উপর যে F1টা অ্যাক্ট করছে, এটা হচ্ছে অ্যাপ্লাইড বাই এ অন বি অ্যাজ দ্য রিয়াকশন অফ দিস F1। তাহলে এই F1 ফোর্সটা দিয়ে এ ব্লকটা এবার নিজে মুভ করার সময় বি ব্লককে ড্র্যাগ করে টুয়ার্ডস রাইট মুভ করানোর চেষ্টা করবে। এটা ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। ওকে, এবারে যেই মোমেন্টে এ বিকে মুভ করানোর চেষ্টা করছে, তাহলে বি এবার এর সঙ্গে ড্র্যাগড হচ্ছে। সঙ্গে সঙ্গে সি কি করবে? বি এর মোশনকে অপোজ করার জন্য বি এর টুয়ার্ডস রাইট মুভমেন্টটাকে বন্ধ করতে টুয়ার্ডস লেফট একটা দেখো নতুন ফ্রিকশনাল ফোর্স অ্যাপ্লাই করছে, যেটাকে আমরা বলছি F2। এবার বি তাহলে সি এর উপরে রিয়াকশন ফোর্স প্রোভাইড করবে, সেটা সি এর উপর কোন দিকে অ্যাক্ট করবে? টুয়ার্ডস রাইট। তাহলে এবার বি সিকে নিজের সাথে ড্র্যাগ করবে টুয়ার্ডস রাইট উইথ দিস ফোর্স অফ ফ্রিকশন F2। এটা ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? ইয়েস স্যার। এবার Yes, sir. এবার সি মুভ করতে চাইছে কার উপর দিয়ে? টেবিলের উপর দিয়ে। তাহলে এবার টেবিল কি করবে? সি এর মোশনটাকে অপোজ করার জন্য এগেনস্ট দ্যাট মোশন মানে টুয়ার্ডস লেফট একটা আরেকটা তোমার ফ্রিকশনাল ফোর্স অ্যাপ্লাই করবে, যেটাকে আমি F3 দিয়ে ডিনোট করেছি। তাহলে এবার সি কি করবে? রিয়াকশন ফোর্স টেবিলের উপর প্রোভাইড করবে ইকুয়াল অ্যামাউন্টে টুয়ার্ডস রাইট, এবং এই ফোর্স দিয়ে ও টেবিলকে ড্র্যাগ করার চেষ্টা করবে। কিন্তু টেবিল যেহেতু ম্যাসিভলি হেভি উইথ রেসপেক্ট টু দ্য সি ব্লক, তাই জন্য টেবিলের কোনো মুভমেন্ট হবে না। তাহলে আমি কি দেখতে পাবো? এফ ব্লকটাকে ধরে আমরা টুয়ার্ডস রাইট ফোর্সফুলি মুভ করানোর চেষ্টা করছি, এ বিকে ড্র্যাগ করছে, বি সিকে ড্র্যাগ করছে। এই অবধি কি সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। তার মানে আমি বলতে পারবো ব্লক এ ইজ ড্র্যাগড ইন দ্য হরাইজেন্টাল ডাইরেকশন টুয়ার্ডস রাইট ডিউ টু ইয়োর অ্যাপ্লাইড ফোর্স। কারণ তুমি দেখো ফোর্স দিয়েছো ব্লক এর উপর, কিন্তু বি আর সি এর উপর তুমি কোনো ফোর্স দাওনি।
বি কে ড্র্যাগ করছে এ, সি কে ড্র্যাগ করছে বি। তার মানে টপমোস্ট ব্লকটা ড্র্যাগড হচ্ছে ডান দিকে তোমার অ্যাপ্লাইড ফোর্সের জন্য। টপমোস্ট ব্লকের নিচে যে ব্লকগুলো রয়েছে প্রত্যেকটা ব্লক তার উপরের ব্লকের জন্য ড্র্যাগড হচ্ছে টুয়ার্ডস রাইট। যখন ফ্রিকশনটা স্মল হবে তখন তুমি দেখবে এর রেসপেক্টে বি একটু স্লোলি মুভ করছে, বি এর রেসপেক্টে সি আরেকটু স্লোলি মুভ করছে। তার মানে এ আর বি এর মধ্যে একটা রিলেটিভ মোশন আছে, বি আর সি এর মধ্যে একটা রিলেটিভ মোশন আছে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, এই যে মোশনটা যেটা আমি এর মধ্যে অ্যাপ্লাই করেছি বাইরে থেকে একটা ফোর্স দিয়ে, সেই মোশনটা এ থেকে বি এর মধ্যে ট্রান্সফার্ড হয়েছে, বি থেকে সি এর মধ্যে ট্রান্সফার্ড হয়েছে। এরকম যদি আমি আরও ব্লক রাখতাম তাহলে সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে এফ, এরকমভাবে গ্র্যাজুয়ালি উপর থেকে নিচের দিকে মোশনটা ট্রান্সফার্ড হতো। তাহলে এরকম অ্যারেঞ্জমেন্টে সবসময় কি মনে রাখতে হবে, টপমোস্ট ব্লকটা তোমার অ্যাপ্লাইড ফোর্সের জন্য ডান দিকে যাবে, আর টপমোস্ট ব্লকের নিচে যতগুলো ব্লক থাকবে প্রত্যেকটা ব্লককে তার উপরের ব্লকটা ড্র্যাগ করবে ডান দিকে। তার মানে এ বিকে ড্র্যাগ করবে, বি সিকে ড্র্যাগ করবে, সি এর নিচে যদি ডি থাকতো তাহলে সি ডিকে ড্র্যাগ করতো, ডি এর নিচে যদি ই থাকতো তাহলে ডি ইকে ড্র্যাগ করতো, অ্যান্ড সো অন। এইটা অবধি তোমাদের সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। ওকে, হ্যাঁ স্যার। এবারে এই ব্লকগুলোকে ইম্যাজিন করো লেয়ার্স অফ এ ফ্লুইড, লিকুইড বা গ্যাস যাই তুমি নাও। তার কারণ যখন একটা লিকুইড বা গ্যাস স্টেডিলি মুভ করে, এই স্টেডি টার্বুলেন্স এগুলো আমরা সব পরে বলছি, যখন স্টেডিলি মুভ করে তখন দেখা যায় ওই লিকুইড বা গ্যাসটা লেয়ারের ফর্মে ফ্লো করছে বা মুভ করছে। প্রত্যেকটা লেয়ারকে ইমাজিন করো একটা ব্লকের সাথে অ্যানালগাস। তার মানে লিকুইডের টপমোস্ট লেয়ার যখন মুভ করবে তখন ও তার ঠিক নিচের যে লেয়ারটা আছে তাকে ড্র্যাগ করবে নিজের সাথে, সেই লেয়ারটা আবার তার তলার লেয়ারটাকে ড্র্যাগ করবে, সেই লেয়ারটা তার নিচের লেয়ারকে ড্র্যাগ করবে। তাহলে এরকমভাবে টপমোস্ট লেয়ার থেকে তুমি যত একটা কোনো সারফেসের বা তোমার বটম সারফেসের দিকে যাবে তুমি দেখবে একটা করে লেয়ারকে তার আপার লেয়ারটা ড্র্যাগ করছে, এবং টপমোস্ট লেয়ারের ম্যাক্সিমাম স্পিডটা বা ভেলোসিটিটা তুমি যত ডেপথে যাবে লেয়ার বাই লেয়ার ডিক্রিজ করতে থাকবে। তার মানে সেখানে ইন বিটুইন টু লেয়ার্স একটা রিলেটিভ মোশন থাকবে। এই সিচুয়েশনটা অবজারভেবল হয় কিভাবে, যে একটা লেয়ার অফ লিকুইড বা গ্যাস স্লিপ করে আর একটা অ্যাডজাসেন্ট লেয়ারের উপর দিয়ে। তার মানে এ যদি একটা লেয়ার হয়, বি যদি সেকেন্ড লেয়ার হয়, তাহলে এ আর বি অ্যাডজাসেন্ট লেয়ার্স অফ দ্য ফ্লুইড। এ বি এর উপর দিয়ে স্লিপ করবে, যেই মোমেন্টে এ বি এর উপর দিয়ে স্লিপ করবে এরকম ফ্রিকশন কাজ করবে। ফ্রিকশনগুলো কিভাবে অ্যাক্ট করছে দেখো, সারফেসের সাথে ট্যানজেনশিয়ালি, তার মানে লেয়ারের সাথে ট্যানজেনশিয়ালি ফোর্স কাজ করতে থাকবে। তাহলে এই ট্যানজেনশিয়াল ফোর্সগুলো জন্য টপমোস্ট লেয়ারের ঠিক নিচের লেয়ার টপমোস্ট লেয়ারের মোশনকে ডিস্ট্রয় করতে চাইবে। এবার বি লেয়ারের নিচের যে লেয়ারটা সি লেয়ার, সে বি এর উপরে ট্যানজেনশিয়াল ফোর্স অ্যাপ্লাই করে বি এর মোশনকে ডিস্ট্রয় করতে চাইবে। তার মানে এই ট্যানজেনশিয়াল ফোর্সগুলো সলিডের মতন ইন বিটুইন লেয়ার্স অফ এ ফ্লুইড দ্যাট ইজ লিকুইড অর গ্যাস অ্যাক্ট করবে এগেনস্ট দ্য মোশন অফ দ্য লেয়ার্স অর এগেনস্ট দ্য রিলেটিভ মোশন অফ দ্য লেয়ার্স, যাতে করে দুটো লেয়ারের মধ্যে যে রিলেটিভ মোশনটা এক্সিস্ট করে সেটা ডিস্ট্রয়েড হয়। এই যে ফোর্স অর রেজিস্ট্যান্স যেটা কোনো লিকুইডের দুটো অ্যাডজাসেন্ট লেয়ারের সাথে ট্যানজেনশিয়ালি অ্যাক্ট করছে, সেটা বিহেভ করে লাইক ইন্টারনাল ফ্রিকশন অফ দ্য ফ্লুইড। এই ইন্টারনাল ফ্রিকশনের জন্য আমরা কি অবজার্ভ করি, রিলেটিভ মোশন বিটুইন দ্য লেয়ার্স
ইজ গেটিং অপোজড। এই যে প্রপার্টিটা, যেটা হচ্ছে, যার নাম হচ্ছে ফ্লুইড ফ্রিকশন, বিকজ ইট ইজ রিলেটেড টু ফ্লুইডস, তারই নাম হচ্ছে ভিসকোসিটি। তাহলে ভিসকোসিটি তুমি যদি অবজার্ভ করো, তুমি দেখবে মোশন অফ দ্য লিকুইড রিটার্ডেড হয়, মানে মন্দীভূত হয়। এই অ্যানালজিটা কি তোমাদের সবার কাছে ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওকে, এবারে তুমি যদি বলো স্যার এই যে এত কিছু বললেন, এইটা কি আমরা খালি চোখে ভিসকোসিটি দেখতে পাই? একদম দেখতে পাই। কিভাবে দেখতে পাও? তুমি যদি তোমার দুটো আঙুলের মধ্যে একটা ওয়াটারের কিছুটা ওয়াটার ড্রপ নিয়ে তুমি যদি একটুখানি রাব করো, তুমি দেখবে সেরকম খুব একটা স্টিকি ভাব তুমি ফিল করছো না। কিন্তু তুমি যদি তোমার দুটো ফিঙ্গারের মধ্যে একটা ড্রপ অফ মাস্টার্ড অয়েল দিয়ে এবার যদি রাব করো, তুমি দেখবে একটা স্টিকিনেস আছে। এবার তুমি যদি মাস্টার্ড অয়েলের জায়গাতে তুমি যদি গাম দাও, কোনো একটা লিকুইড গাম, তুমি দেখবে আরও বেশি স্টিকিনেস ফিল করছো। এই যে স্টিকিনেসটা ফিল করছো, এটা কেন ফিল করছো? কারণ ওই লিকুইডের লেয়ারের মধ্যে ইন্টারনাল ফ্রিকশানের জন্য, যার নাম হচ্ছে ভিসকোসিটি। ওয়াটারের কেসে এই ইন্টারনাল ফ্রিকশানটা ভেরি স্মল, তাই জন্য ওয়াটারের স্টিকিনেসটাও খুব কম। কিন্তু যখন আমরা মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল ইউজ করছি, সেখানে কিন্তু এই ভিসকোসিটি বা ইন্টারনাল ফ্রিকশন অর ফ্লুইড ফ্রিকশন এটা কিন্তু লার্জ, তাই জন্য স্টিকি। গামের কেসে আরও লার্জ। তাহলে ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে তোমরা দেখবে একটা সারফেসের উপর দিয়ে তুমি যদি এক গ্লাস জল জাস্ট ঢেলে দাও, তুমি কি অবজার্ভ করবে? জলটা খুব ইজিলি তোমার সারফেসের উপর দিয়ে মুভ করছে। সেখানে তুমি সেম সারফেসের উপরে এক গ্লাস মাস্টার্ড অয়েল ঢালো, দেখবে অয়েল কিন্তু ওয়াটারের থেকে অনেক স্লো মুভ করছে। এবার তুমি 1 গ্লাস অফ লিকুইড গাম বা গ্লু ঢেলে দাও, দেখবে গ্লু অলমোস্ট মুভ করছে না। তার কারণ গ্লুয়ের লেয়ারের মধ্যে ফ্রিকশানটা হচ্ছে ম্যাক্সিমাম এই তিনটে এক্সাম্পলের মধ্যে। তাহলে আমরা ভিসকোসিটিকে কিভাবে ডিনোট করব বা অবজার্ভ করব? আমরা বলবো ভিসকোসিটি হচ্ছে মুভিং ফ্লুইডের একটা প্রপার্টি, যার জন্য যে কোনো দুটো ডিফারেন্ট লেয়ার্স বা অ্যাডজাসেন্ট লেয়ারের মধ্যে রিলেটিভ মোশনটা অপোজড হয়, এবং এই ফোর্সটা যেহেতু রিলেটিভ মোশন বিটুইন দ্য লেয়ার্সকে অপোজ করছে, তাই জন্য এই ফোর্সের নাম হচ্ছে ভিসকাস ফোর্স অর ভিসকাস ড্র্যাগ। দেখো সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। রোহিত, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমি ভিসকোসিটির যদি আমাকে ডেফিনেশন বলে, তাহলে পরে আমি এইটা বলবো, দ্য প্রপার্টি অফ এ মুভিং ফ্লুইড ডিউ টু হুইচ ইট অপোজেস দ্য রিলেটিভ মোশন বিটুইন ইটস ডিফারেন্ট লেয়ার্স। এখানে তুমি একটা টার্মিনোলজি ইউজ করতে পারো, দ্যাট ইজ অ্যাডজাসেন্ট লেয়ার্স ইজ কল্ড ভিসকোসিটি অর ফ্লুইড ফ্রিকশন অর ইন্টারনাল ফ্রিকশন। এই প্রপার্টিটার নাম ভিসকোসিটি। আর যে ট্যানজেনশিয়াল ফোর্সটা অ্যাক্ট করছে টু অপোজ দ্য রিলেটিভ মোশন, তার নাম হচ্ছে ভিসকাস ফোর্স অর ভিসকাস ড্র্যাগ। দেখো সবার কাছে ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার আমাকে জানতে হবে কজ অফ ভিসকোসিটি। আমি তো সলিড ফ্রিকশানের সঙ্গে ফ্লুইড ফ্রিকশানের একটা জাস্ট অ্যানালজি ড্র করে তোমাদেরকে দেখালাম। এবারে আমরা কজ অফ ভিসকোসিটিটা দেখব, এবং এখান থেকে আমরা একটা ক্যালকুলেশন করব। কজ অফ ভিসকোসিটি অ্যান্ড কোএফিশিয়েন্ট, সরি স্পেলিংটা ভুল হলো, কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি।
এই দুটো জিনিসই আমরা এখান থেকে দেখব। আমরা এখনো অবধি কি জানলাম? আমরা এখনো অবধি জানলাম যে যখন একটা লিকুইড বা গ্যাস স্টেডিলি ফ্লো করবে তখন ভিসকোসিটি নামে একটা প্রপার্টি থাকবে ওই মুভিং ফ্লুইডের সাথে অ্যাসোসিয়েটেড, যেটা হচ্ছে ইন্টারনাল ফ্রিকশন বিটুইন দ্য টু অ্যাডজাসেন্ট লেয়ার্স। এবং এই ইন্টারনাল ফ্রিকশনের জন্য আমরা কি দেখতে পেলাম যে রিলেটিভ মোশন বিটুইন দ্য লেয়ার্স অফ এ ফ্লুইড গেটস অপোজড। এই অবধি আমরা ডিসকাস করেছি, এই অবধি আমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার কথা হচ্ছে, আমি তোমাদের একটা এক্সাম্পল বললাম। এক্সাম্পলটা কি বলেছি? ওয়াটার, মাস্টার্ড অয়েল আর হচ্ছে লিকুইড গাম বা গ্লু। এর মধ্যে লিকুইড গাম বা গ্লুয়ের ফোর্স অফ অ্যাট্রাকশনটা বা তোমার কি বলে ভিসকাস ড্র্যাগ বা ভিসকাস ফোর্সটা ম্যাক্সিমাম। তো মাস্টার্ড অয়েলে লেস দ্যান গ্লু, ওয়াটার লেস দ্যান মাস্টার্ড অয়েল। তাহলে তোমার কাছে প্রথম কোয়েশ্চেন হচ্ছে মুভিং ফ্লুইডের ভিসকোসিটি কিভাবে ডিটারমিন্ড হচ্ছে? আমরা সারফেস টেনশন পড়ার সময় কোহেসিভ ফোর্স বলে একটা টার্মিনোলজি পড়েছিলাম, যেটা ছিল ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য মলিকিউলস অফ দ্য সেম সাবস্টেন্স। তাহলে এখানে লিকুইডের মলিকিউলসগুলোর মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন বা কোহেসিভ ফোর্স অ্যাক্ট করছে সেটা ডিটারমিন করছে একটা মুভিং ফ্লুইডের ভিসকোসিটি কতটা হবে। এটা মনে রাখবে। তাহলে আমাদের কাছে যদি একটা সিঙ্গল স্টেটমেন্টে তোমাকে বলে যে হুইচ ফ্যাক্টর ডিটারমিনস দ্য ভিসকোসিটি অফ এ মুভিং ফ্লুইড, তখন তোমার আনসার কি হবে? তখন তোমার আনসার হবে দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য মলিকিউলস হুইচ ইজ ইট ইজ দ্য কোহেসিভ ফোর্স অফ এ মুভিং ফ্লুইড ডিটারমিনস দ্য ভিসকোসিটি অফ দ্য ফ্লুইড। যত বেশি ফোর্স অফ কোহেশন তত লার্জ ভিসকোসিটি, তত বেশি ইন্টারনাল ফ্রিকশন। যত কম ফোর্স অফ কোহেশন অর কোহেসিভ ফোর্স তত ভিসকোসিটি কম। এবার আমি কি বলেছিলাম? আমরা যা কিছু করব এখানে আমরা কনসিডার করব দ্য লিকুইড ইজ মুভিং স্টেডিলি বা দ্য ফ্লুইড ইজ মুভিং স্টেডিলি। আমরা এখানে কনসিডার করছি এরকম একটা ফিগার। ভালো করে সবাই ফিগারটা দেখো। এই ফিগারটা তোমাদের সবার কাছে কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার। ওকে, এখানে কি বলছে ফিগারটা? এটা একটা সলিড সারফেস। এই যে শেডেড পার্টটা দেখছো দ্যাট ইজ এ মুভিং ফ্লুইড হুইচ ইজ ফ্লোয়িং স্টেডিলি ওভার দ্য হরাইজেন্টাল সারফেস। এবারে তুমি দেখো কতগুলো প্যারালাল অ্যারো ড্র করা হয়েছে, যেখানে অ্যারোর লেন্থ অন দ্য সলিড সারফেস এক্সিস্ট করছে না। ভালো করে দেখো, এই যে ছোট্ট অ্যারোটা দেখছো এই অ্যারোটা কিন্তু সলিড সারফেসের উপর নয়। দেখতে পাচ্ছ? সলিড সারফেসের থেকে স্লাইড একটু উপরে আছে। এই গ্যাপটা সবাই ফলো করতে পারছো? দেয়ার ইজ এ স্লাইড গ্যাপ বিটুইন দ্য সলিড সারফেস অ্যান্ড দিস অ্যারো। এটা কি সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তার মানে হচ্ছে কি, আমি কনসিডার করছি এই যে লিকুইড লেয়ারটা কন্ট্যাক্টে রয়েছে সলিড সারফেসের সাথে সে কিন্তু কখনো মুভ করে না। যদি আমাকে কোয়েশ্চেন করো কেন কেন স্যার মুভ করে না, তার কারণ এই লিকুইডের যে লেয়ারটা সলিড সারফেসের সাথে কন্ট্যাক্টে রয়েছে সেখানে সলিড সারফেসের মলিকিউলের সাথে ওই লিকুইড লেয়ারের মলিকিউলের মধ্যে একটা ভেরি স্ট্রং ফোর্স অফ অ্যাডহেশন অ্যাক্ট করে। তাই জন্য ওই লেয়ারটা যেটা একদম তোমার এই সলিড সারফেসের সাথে কন্ট্যাক্টে রয়েছে সেই লেয়ারটা কখনো মুভ করে না, সে রেস্টে থাকে। এবার তুমি যত এই সলিড সারফেসের থেকে উপরের দিকে উঠবে এই অ্যারোগুলো রিপ্রেজেন্ট করছে যে ইনক্রিজ ইন ভেলোসিটি অফ দ্য লেয়ার্স। এইটা হচ্ছে টপমোস্ট লেয়ার। তাহলে দেখো টপমোস্ট লেয়ারের অ্যারোর লেন্থ ম্যাক্সিমাম, এই বটমের সলিড সারফেসের সাথে কন্ট্যাক্টে থাকা লেয়ারের অ্যারো নেই, তার মানে কন্ট্যাক্টে থাকা লেয়ার মুভ করছে না। তুমি গ্র্যাজুয়ালি যত মুভ করছো ইন দ্য আপওয়ার্ড ডাইরেকশন
velocity of the layers is gradually increasing. এই অবধি তোমাদের সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবারে তুমি এখানে তোমাদের ডায়াগ্রাম দেখানোর জন্য আমি দুটো লেয়ারের মাঝখানে এতখানি করে গ্যাপ করে ড্র করেছি। এই দুটো লেয়ারের মধ্যে মনে রাখো ইনফাইনাইটেসিমালি গ্যাপ, যেটা মলিকুলার রেঞ্জ, যেটা কোনো খালি চোখে দেখা যায় না, তোমাদের বোঝার জন্য বলছি। তার মানে মনে রাখবে প্রত্যেকটা অ্যারো তার নিচের অ্যারোর সাথে অ্যাডজাসেন্ট লেয়ারকে ডিনোট করছে। এই গ্যাপটা আমরা বোঝানোর জন্য আমি তো আর বসে ন্যানোমিটার অর্ডারের ড্রয়িং তোমাদের এখানে করে দেখাতে পারবো না। আমাকে ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডে এই জন্য একটা সেপারেশন করে তোমাদেরকে ড্র করে দেখাতে হচ্ছে। এইবার আমি যে কোনো দুটো অ্যাডজাসেন্ট লেয়ার কনসিডার করলাম, পিকিউ এমএন। দেখো পিকিউ এর একটু উপরে রয়েছে এমএন, তাহলে পরে কোন লেয়ারটা ফাস্টার মুভিং হবে ইন বিটুইন এমএন অ্যান্ড পিকিউ? এমএন লেয়ারটা, এমএন লেয়ারটা, কারণ এমএন লেয়ারের ডিস্টেন্স সলিড সারফেসের থেকে পিকিউ লেয়ারের থেকে বেশি। যত বেশি সলিড সারফেসের থেকে তুমি দূরে যাবে তত তার লেয়ারের ভেলোসিটি গ্র্যাজুয়ালি বেশি হতে থাকবে। তাহলে এমএন হচ্ছে অন দ্য টপ অফ পিকিউ, তার মানে এমএনকে আমরা বলবো দ্যাট ইজ এ ফাস্ট মুভিং লেয়ার, দ্যাট মিনস ইট ইজ মুভিং উইথ এ স্লাইটলি গ্রেটার ভেলোসিটি with respect to the adjacent layer PQ because it is at a slightly greater distance from the solid surface than the layer PQ. এবার যেই মোমেন্টে এই ফাস্ট মুভিং লেয়ারটা মুভ করার চেষ্টা করবে টুয়ার্ডস রাইট, তার মানে অ্যাক্সিলারেট করার, মানে তোমার কি বলে, তোমার ধরো মুভ করার চেষ্টা করবে, আমরা আগের ফিগার ওয়াইজ কি দেখেছি, আপার লেয়ার তার নিচের লেয়ারকে নিজের সাথে ড্র্যাগ করবে। তাহলে এমএন যেটা ফাস্ট মুভিং লেয়ার, সে এবার পিকিউ লেয়ারকে নিজের সাথে ড্র্যাগ করবে। কোন দিকে ড্র্যাগ করবে? যে ডাইরেকশানে এমএন ফ্লো করছে বা মুভ করছে সেই ডাইরেকশানে। তার মানে এমএন পিকিউকে যখন ড্র্যাগ করবে তখন পিকিউ এর মধ্যে একটা অ্যাক্সিলারেশন প্রডিউসড হবে। তাহলে আমি কি বলতে পারি, এই ফাস্ট মুভিং লেয়ার এমএন উইল টেন্ড টু অ্যাক্সিলারেট দ্য অ্যাডজাসেন্ট লেয়ার পিকিউ, কারণ পিকিউটা হচ্ছে স্লোয়ার মুভিং লেয়ার। তাহলে ফাস্ট মুভিং লেয়ার পিকিউ ড্র্যাগ করছে স্লোয়ার মুভিং, ফাস্ট মুভিং লেয়ার এমএন ড্র্যাগ করছে স্লোয়ার মুভিং লেয়ার পিকিউকে উইথ ইট। এবার ড্র্যাগ করতে গেলে তুমি ধরো এমনি মাঠে ফ্রিলি তুমি যে স্পিডে মুভ করবে, তোমার সঙ্গে যদি কোমরের সাথে আমরা একটা হেভি অবজেক্টকে দড়ি দিয়ে বেঁধে দিয়ে বলি তোমাকে দৌড়াতে, তখন তোমাকে কি করতে হবে, নিজের সাথে ওই অবজেক্টকে ড্র্যাগ করে নিয়ে যেতে হবে। তাহলে তুমি ফ্রিলি যে ভেলোসিটিতে বা যতটা স্পিডে তুমি দৌড়াতে পারবে, তোমার সঙ্গে যদি একটা অবজেক্ট টাই আপ থাকে, তুমি কি সেম স্পিডে মুভ করতে পারবে? পারবে না, তোমার ভেলোসিটি কমে যাবে, কারণ ইউ আর ড্র্যাগিং অ্যানাদার অবজেক্ট অ্যালং উইথ ইউ। এখানেও ঠিক সেম জিনিস। তাহলে ফাস্ট মুভিং লেয়ারটা যেহেতু পিকিউ লেয়ারকে নিজের সাথে ড্র্যাগ করতে চাইছে, তাই জন্য ফাস্ট মুভিং লেয়ার এমএনের মলিকিউলসগুলোর যত ভেলোসিটি হওয়া উচিত ছিল ততটা হবে না। এই ড্র্যাগিংয়ের জন্য ভেলোসিটি ডিক্রিজ করবে। তার জন্য কি দেখব আমরা, ব্যাকওয়ার্ড ডাইরেকশানে মানে টুয়ার্ডস লেফট একটা ব্যাকওয়ার্ড ড্র্যাগিং ফোর্স দেখো ডেভেলপ করছে, যেটাই হচ্ছে আমাদের ভিসকাস ড্র্যাগ। এই ভিসকাস ড্র্যাগটা কি করতে চাইছে, এই এমএন এবং পিকিউ এই দুটো লেয়ারের মধ্যে যে রিলেটিভ মোশনটা এক্সিস্ট করছে তাকে অপোজ করতে চাইছে বা ডিস্ট্রয় করতে চাইছে। এই জিনিসটা প্রত্যেকটা যে কোনো দুটো অ্যাডজাসেন্ট লেয়ারের মধ্যে হতে থাকবে, ঠিক আছে? এটা তোমাদের সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে আমাকে কি করতে হবে, লিকুইড, ওকে, লিকুইডের মোশনকে তাহলে যদি আমাকে ইনট্যাক্ট রাখতে হয়, তাহলে এই ভিসকাস ড্র্যাগ যেটা লিকুইডের মোশনকে রিটার্ড করার চেষ্টা করছে তাকে আমাকে ক্যান্সেল করতে হবে।
তার মানে আমাকে এক্সটার্নালি একটা ফোর্স অ্যাপ্লাই করে যেতে হবে কন্টিনিউয়াসলি, যার ভ্যালু যেন অ্যাটলিস্ট যে কোনো দুটো অ্যাডজাসেন্ট লেয়ারের ভিসকাস ড্র্যাগের সঙ্গে ইকুয়াল হয়। এবার তুমি দেখবে যে লিকুইডের ভিসকোসিটি যত বেশি, তত তোমাকে বেশি ফোর্স দিতে হচ্ছে একটা লেয়ারকে আরেকটা লেয়ারের উপর দিয়ে স্লাইড করে নিয়ে যাওয়ার জন্য। যদি আমরা মধু না হানি, তুমি যদি নাও দেখবে হানি প্রচণ্ড থিক, হাইলি ভিসকাস লিকুইড। সেই কারণের জন্য হানি তোমার একটা লেয়ারকে আরেকটা লেয়ারের উপর দিয়ে ড্র্যাগ করাতে গেলে তোমাকে কিন্তু অনেক বেশি এক্সটার্নাল ফোর্সকে অ্যাপ্লাই করতে হবে। ইজ ইট ক্লিয়ার টু এভরিবডি? সবাই বুঝেছো? হ্যাঁ স্যার। বাকি স্টুডেন্ট সবার কাছে ক্লিয়ার তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওকে, এইবার আমরা কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি করব। আমরা একই ফিগারকেই রাখবো, কিন্তু এবার আমাদের ফিগারের মধ্যে আরও কিছু প্যারামিটারকে আনতে হবে। তাই জন্য আমি আগের ফিগারটাই রেখেছি, দেখো এবার তার মধ্যে কিছু প্যারামিটার্স রেখেছি। কি প্যারামিটার্স রেখেছি? আমি দেখতে পাচ্ছি, একটু আগে ডিসকাস করলাম, এমএন ইজ দ্য ফাস্টার মুভিং লেয়ার কম্পেয়ার টু পিকিউ। খুব ভালো কথা। এই ভার্টিক্যাল ডাইরেকশানে কনসিডার করো, দ্যাট ইজ অ্যালং আওয়ার পজিটিভ জেড অ্যাক্সিস। এবারে পিকিউ লেয়ারটা আমি কনসিডার করছি সলিড সারফেসের থেকে অ্যাট এ হাইট জেডে রয়েছে। এমএন লেয়ারটা পিকিউ লেয়ারের থেকে স্লাইট একটু উপরে আছে, তাহলে আমি এমএন আর পিকিউ এর মধ্যে সেপারেশনটাকে কনসিডার করছি এক্সট্রিমলি স্মল, যেটাকে আমি লিখছি অ্যাজ ডিজেড। আচ্ছা, কেউ হ্যান্ড রেস করলে কারো কিছু কোয়ারি আছে? কেউ কি হ্যান্ড রেস করলে কারো কোনো, কেন আমি তো স্ক্রিনে দেখতে পাচ্ছি না, কারোর কোনো কোয়ারি আছে? ওকে, তাহলে পরে দেখো পিকিউ সারফেসের পিকিউ লেয়ারের সলিড সারফেসের থেকে হাইট কত জেড, এমএন লেয়ারের সলিড সারফেসের থেকে হাইট কত হবে, জেড এর সঙ্গে আরও ডিজেড ফ্যাক্টরকে আমাকে অ্যাড করতে হবে। এই অবধি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমি কি বলবো? হাইট অফ এমএন লেয়ার ফ্রম দ্য, আচ্ছা একটা কাজ করো, হাইট অফ এমএন অ্যান্ড পিকিউ লেয়ার্স ফ্রম দ্য সলিড সারফেস বি কি কি হবে? এমএন এর ডিস্টেন্স বা হাইট হচ্ছে জেড প্লাস ডিজেড, আর তোমার পিকিউ এর হাইট হচ্ছে জেড। খুব ভালো কথা। তাহলে পরে আমার কাছে অপশান কি হবে? জেড প্লাস ডিজেড অ্যান্ড জেড। এক সেকেন্ড দাঁড়াও, দেখো এই স্টেটমেন্টটা সবার কাছে ক্লিয়ার। আমি এবার এটাকে একটু জুম আউট করি। এবারে এই স্লাইট ডিফারেন্সের জন্য পিকিউ এর থেকে এমএন একটু গ্রেটার ভেলোসিটিতে মুভ করবে। তাহলে আমি কনসিডার করছি ভেলোসিটিজ অফ এমএন অ্যান্ড পিকিউ লেয়ার্স বি। কি কি কনসিডার করছি? এমএন এর স্পিডটা স্লাইটলি গ্রেটার হবে কম্পেয়ার টু পিকিউ। তাহলে আমি কি করছি? আমি এমএন এর লেয়ারের ভেলোসিটিকে বললাম ভি প্লাস ডিভি, পিকিউ লেয়ারের ভেলোসিটিকে বললাম ভি। তার মানে এমএন এর ভেলোসিটি পিকিউ এর থেকে কতটা বেশি? ডিভি অ্যামাউন্ট। এমএন আর পিকিউ এর মধ্যে সেপারেশন কত? ডিজেড। এই অবধি সবার কাছে ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, আর একটা কি কনসিডার করছি? সারফেস এই এরিয়া অফ ইচ লেয়ার বি ক্যাপিটাল এ। যার মানে এমএন এরও সারফেস এরিয়া ক্যাপিটাল এ, পিকিউ এরও সারফেস এরিয়া ক্যাপিটাল এ। এইবার নিউটন, যে নিউটনস ল তোমরা পড়ো, তিনি একটা হাইপোথিসিস দিয়েছিলেন
অ্যাকর্ডিং টু দ্যাট হাইপোথিসিস এই যে ভিসকাস ড্র্যাগ এফ, এটা এই দুটো অ্যাডজাসেন্ট লেয়ারের সাথে কানেক্টেড একটা কোনো কিছু প্রপার্টির সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে এবং এই সারফেস এরিয়ার সাথেও ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। এবার সারফেস এরিয়ার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হলে এফ প্রপোর্শনাল টু এ আমি পাচ্ছি, কিন্তু আরেকটা যে প্যারামিটার উনি বলেছিলেন, দ্যাট প্যারামিটার ইজ নোন অ্যাজ ভেলোসিটি গ্রেডিয়েন্ট। নাও হোয়াট ইজ ভেলোসিটি গ্রেডিয়েন্ট? গ্রেডিয়েন্ট মানে ভেলোসিটি একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির যদি তোমাকে গ্রেডিয়েন্ট বের করতে হয় তাহলে তোমাকে ক্যালকুলেট করতে হবে পার ইউনিট ডিস্টেন্সে ওই ফ্যাক্টরটা বা ওই ফিজিক্যাল কোয়ান্টিটিটা কি রেটে চেঞ্জ করছে। ভেলোসিটি গ্রেডিয়েন্ট মানে তাহলে হবে পার ইউনিট ডিস্টেন্সে ভেলোসিটি কতটা চেঞ্জ হচ্ছে। যদি প্রেশার গ্রেডিয়েন্ট হয় তাহলে পার ইউনিট ডিস্টেন্সে কতটা প্রেশার চেঞ্জ হচ্ছে। যদি টেম্পারেচার গ্রেডিয়েন্ট হয়, টেম্পারেচার গ্রেডিয়েন্ট আমরা অলরেডি পড়ে এসেছি ইউনিট 6-এ, সেখানে আমরা কি ক্যালকুলেট করেছিলাম পার ইউনিট ডিস্টেন্সে বা পার ইউনিট লেন্থে টেম্পারেচার কতটা চেঞ্জ হচ্ছে। তাহলে যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির তুমি যদি পার ইউনিট লেন্থে চেঞ্জটা ক্যালকুলেট করো, দ্যাট চেঞ্জ উইল প্রোভাইড ইউ গ্রেডিয়েন্ট অফ দ্যাট পার্টিকুলার ফিজিক্যাল কোয়ান্টিটি। এইটা তোমাদের সবার কাছে ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। Yes, sir. এবারে নিউটন কি বললেন? নিউটন বললেন আমরা এখানে দুটো লেয়ারের মধ্যে ডিস্টেন্স কোন ডাইরেকশনে নিয়েছি, জেড অ্যাক্সিস বরাবর। লিকুইডটা ফ্লো করছে হরাইজেন্টালি, তাহলে দেখতেই পাচ্ছ জেড অ্যাক্সিস ইজ পারপেন্ডিকুলার টু দ্য ফ্লো অফ দ্য লিকুইড। তাহলে আমাকে ক্যালকুলেট করতে হবে লিকুইডের কেসে, মুভিং লিকুইডের কেসে ভেলোসিটি গ্রেডিয়েন্টকে কিভাবে। চেঞ্জ ইন ভেলোসিটি পার ইউনিট ডিস্টেন্স এটা ঠিক আছে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু সেটাকে আমাকে মাপতে হবে বা মেজার করতে হবে ইন এ ডাইরেকশন পারপেন্ডিকুলার টু দ্য ভেলোসিটি অফ দ্য লিকুইড, ইন দ্য ডাইরেকশন অফ দ্য ভেলোসিটি অফ দ্য লিকুইড নয়। কেন? কারণ ভেলোসিটি চেঞ্জ হচ্ছে দুটো লেয়ারের মধ্যে ডিস্টেন্সের ডিফারেন্সের জন্য। সেই ডিস্টেন্সটা ইন দ্য ডাইরেকশন অফ মোশন অফ দ্য লিকুইড লেয়ার্স নয়, মোশন অফ দ্য লিকুইড লেয়ারের সাথে পারপেন্ডিকুলার। সেই কারণের জন্য আমাকে বলতে হবে ভেলোসিটি গ্রেডিয়েন্ট ইজ দ্য চেঞ্জ ইন ভেলোসিটি পার ইউনিট ডিস্টেন্স হুইচ ইজ মেজার্ড পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ দ্য ভেলোসিটি অফ দ্য লেয়ার্স। দেখো সবাই ক্লিয়ার হলো কিনা বলো? সবাই বুঝতে পেরেছো যে হ্যাঁ স্যার। যে কেন আমরা পারপেন্ডিকুলার নিচ্ছি? কারণ এই দুটো লেয়ারের মধ্যে সেপারেশনটা ভেলোসিটির সাথে পারপেন্ডিকুলারলি এক্সিস্ট করছে বলে। যদি এরকম হতো যে দুটো লেয়ারের মধ্যে সেপারেশন ভেলোসিটির ডাইরেকশনে, তখন আমাকে ভেলোসিটির মোশনের ডাইরেকশনে ক্যালকুলেট করতে হতো চেঞ্জ ইন ভেলোসিটি পার ইউনিট টাইম। তাহলে পরে আমার কাছে ভেলোসিটি গ্রেডিয়েন্টের ডেফিনেশনটা কি হবে? চেঞ্জ ইন ভেলোসিটি পার ইউনিট ডিস্টেন্স ইজ কল্ড ভেলোসিটি গ্রেডিয়েন্ট অ্যান্ড ইট ইজ মেজার্ড পারপেন্ডিকুলার টু দ্য ডাইরেকশন অফ দ্য ভেলোসিটি। এবারে ভালো করে দেখো, দুটো লেয়ারের মধ্যে ভেলোসিটি চেঞ্জ কত ডিভি, দুটো লেয়ারের মধ্যে ডিস্টেন্স কত ডিজেড। তাহলে পরে আমি যদি ডিভিকে ডিজেড দিয়ে ডিভাইড করি তাহলেই আমি কি পাবো? চেঞ্জ ইন ভেলোসিটি পার ইউনিট টাইম, সরি পার ইউনিট ডিস্টেন্স। তাহলে ডিভি বাই ডিজেডটা হবে ভেলোসিটি গ্রেডিয়েন্ট ইন দ্য ডাইরেকশন অফ দ্য জেড অ্যাক্সিস অর পারপেন্ডিকুলার টু দ্য লেয়ার্স অফ দ্য লিকুইড। দেখো ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। সবার কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। Yes, sir. তাহলে আমি কি বলবো? হেন্স সরি ডিভি বাই ডিজেড ইজ অ্যাকচুয়ালি দ্য ভেলোসিটি গ্রেডিয়েন্ট নর্মাল টু দ্য লেয়ার্স। খুব ভালো কথা। এইবার সেই নিউটন ভদ্রলোক তিনি যে হাইপোথিসিসটা দিয়েছিলেন, তিনি বলেছিলেন এই যে ভিসকাস ড্র্যাগ
এই ভিসকাস ড্র্যাগ এই ভেলোসিটি গ্রেডিয়েন্টের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, আবার যে দুটো অ্যাডজাসেন্ট লেয়ার নিয়ে তুমি কাজ করছো তাদের সারফেস এরিয়ার সাথেও ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে পরে আমাদের কাছে অপশানটা কি আসবে? অ্যাকর্ডিং টু নিউটনস হাইপোথিসিস, viscous drag between the two adjacent layers is directly proportional to the surface area A. তাহলে আমাদের ফার্স্ট কন্ডিশন is something like this, F proportional to A, and our second condition is this viscous drag F is directly proportional to the velocity gradient between the two layers. ভেলোসিটি গ্রেডিয়েন্ট আমরা এখানে কত পেয়েছি? ডিভি বাই ডিজেড। তাহলে পরে আমার কাছে সেকেন্ড ইকুয়েশনটা কি হবে? এফ প্রপোর্শনাল টু ডিভি বাই ডিজেড। এটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? ইজ ইট ক্লিয়ার টু এভরিবডি? Yes, sir. হ্যাঁ স্যার। এটা নিউটনস sir. হাইপোথিসিস থেকে পাওয়া গেল। এবার এই দুটো ইকুয়েশনকে কম্বাইন করে দাও। ইফ ইউ কম্বাইন দিস টু ইকুয়েশনস, তাহলে আমাদের কাছে এরকম একটা ইকুয়েশন আসবে। তো দেখো তো, এফ প্রপোর্শনাল টু এ ইন্টু ডিভি বাই ডিজেড আসবে। দেখো এটা পাবো? হ্যাঁ স্যার। পাবো হ্যাঁ, তো? স্যার। ওকে, তাহলে পরে আমরা কি জানি? ইফ উই রিপ্লেস দ্য প্রপোর্শনালিটি সিম্বল বাই অ্যান ইকুয়াল সাইন, দেয়ার উইল অলওয়েজ বি এ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। তাহলে এখানেও একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আসবে। এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা কি হবে? এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে আমি এইভাবে ডিনোট করব। বলছি, এটাকে ভালো করে দেখো। এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, এই সিম্বলটার নাম জানো? স্যার ইথা। ইথা না, ইটা, ইটা, ইটিএ, ইটা, ইথা নয়, ইটা। ঠিক আছে? তাহলে এই যে ইটাটা পেলে, এই ইটাটাকে আমরা বলি হচ্ছে দিস ইজ এ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট which is called coefficient of viscosity. আচ্ছা, তোমাদের কারোর কাছে ইকুয়েশনটা নিয়ে কোনো কোয়েশ্চেন অ্যারাইজ করছে না? হ্যাঁ স্যার, নেগেটিভ কেন আছে স্যার? নেগেটিভ কেন আছে? ভেরি গুড। বাকি কারোর কাছে, বাকি কারোর মনে হলো না যে নেগেটিভটা কেন হঠাৎ করে স্যার কোথা থেকে দুম করে লিখে দিলেন? কারোর মনে কোয়েশ্চেন এলো না? হ্যাঁ স্যার। কোয়েশ্চেন এসেছে না আসেনি? নাকি মানে রোহিত বললো বলে তারপর সবার মাথায় এলো? কেউ দেখোইনি ভালো করে? না স্যার, দেখেছি। তা হঠাৎ করে আমি একটা কথা নেই বার্তা নেই দুম করে একটা নেগেটিভ সাইন ইকুয়েশনের মধ্যে ঢুকিয়ে দিতে পারি? যা ইচ্ছে তাই করতে পারি? নিশ্চয়ই পারি না। তার মানে দেয়ার ইজ সাম লজিক ফর দিস নেগেটিভ সাইন হুইচ ইজ রিসাইডিং উইদিন দ্যাট ইকুয়েশন। তো ওটাই যাওয়ার আগে এবার তো আমি তো না হয় ইটাকে বলে দিলাম ইট ইজ নোন অ্যাজ কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। এবার যদি তুমি আমাকে কোয়েশ্চেন করো, স্যার ইজ দিস ইটা এ ইউনিভার্সাল কনস্ট্যান্ট? আনসার নো। যদি ইটাটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট হতো তাহলে সমস্ত লিকুইডের তুমি যেটা তোমার আমাদের যেটা মানে কি বলবো স্টিকিনেস যেটাকে আমরা বলেছিলাম প্রথমে, তাহলে সব লিকুইডের স্টিকিনেস সেম হতো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন লিকুইডের স্টিকিনেস ডিফারেন্ট, কারণ এদের সবার ভিসকোসিটি ডিফারেন্ট ডিফারেন্ট। তার মানে এই যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা বলেছি, এখানে আমাকে আরও একটা জিনিস মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? ইটস ভ্যালু ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য লিকুইড। লিকুইডের নেচার চেঞ্জ হলেই আমার ইকুয়েশনটা কি বলে ইটার ভ্যালুটা চেঞ্জ হবে। এবারে কাম টু দ্য এক্সিস্টেন্স অফ নেগেটিভ সাইন উইদিন দ্যাট ইকুয়েশন। ভিসকাস ড্র্যাগ কি করে? এতক্ষণ ধরে তো তোমার সঙ্গে আমি ডিসকাস করলাম, আমি কি বারবার করে বলে এসেছি যে ভিসকাস ড্র্যাগ অলওয়েজ অপোজেস দ্য রিলেটিভ মোশন বিটুইন দ্য টু অ্যাডজাসেন্ট লেয়ার্স। তার মানে আমি এটা বলতে পারি যে ভিসকাস ড্র্যাগ আমাকে এমনভাবে ইকুয়েশানে পোর্ট্রে করতে হবে যেন ইকুয়েশান থেকে দেখেই কেউ রিয়েলাইজ করে যে দিস ফোর্স ইজ অপোজিং সামথিং।
দ্যাট মিনস দিস ফোর্স ইজ এগেনস্ট দ্য ফ্লো অফ দ্য লিকুইড। তাহলে আমার কাছে এই যে ইকুয়েশনের মধ্যে নেগেটিভ সাইন, এই নেগেটিভ সাইনটা কি ডিনোট করছে? এই নেগেটিভ সাইনটা ডিনোট করছে দ্য ডাইরেকশন অফ ভিসকাস ড্র্যাগ ইজ অলওয়েজ অপোজিট টু দ্য ফ্লো অফ দ্য লিকুইড। দ্যাট ইজ ওয়াই it will always oppose the relative motion between the adjacent layers of the liquid. ক্লিয়ার হলো সবার কাছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এইটা হচ্ছে নেগেটিভ সাইনের কারণ। দেখো সবার কাছে ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। এবারে কি করব? আমি তো ইটার নাম জেনেছি, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। আর যদি আমাকে বলে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি কাকে বলে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, তাহলে কি করব? এই ইকুয়েশন থেকে এবার ইটার এক্সপ্রেশনটা ফাইন্ড আউট করব। মনে রাখবে নেগেটিভ সাইনটা শুধু এটা ইন্ডিকেট করাচ্ছে ফোর্স ইজ অপোজিং দ্য ফ্লো, কিন্তু যখন আমি ইটার ইকুয়েশন লিখব উই ডু নট নিড দ্যাট নেগেটিভ সাইন। তাই জন্য আমরা সিম্পল ওয়েতে ইটা ইজ ইকুয়াল টু এই ইকুয়েশনটা লিখব এফ ডিভাইডেড বাই এ ইন্টু ডিভি বাই ডিজেড। ফরগেট অ্যাবাউট দ্য নেগেটিভ সাইন বিকজ উই আর কনসিডারিং এ কনস্ট্যান্ট হুইচ ইজ কনস্ট্যান্ট ফর এ পার্টিকুলার ফ্লুইড। So the negative sign was associated with the direction of the viscous drag. It is not associated with this proportionality constant. That is why we have dumped the negative sign. এটা সবার কাছে ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। এবারে আমি কি করব? আমি এবারে কিছু ভ্যালু পুট করব এই ইকুয়েশনে। কি করব? রাইট হ্যান্ড সাইডে দেখো একটা ফ্র্যাকশন রয়েছে, এই ফ্র্যাকশনের ডিনোমিনেটরটাকে আমাকে অফ করে দিতে হবে। ডিনোমিনেটর অফ করে দেওয়া মানে কি? ডিনোমিনেটরের প্রত্যেকটা কোয়ান্টিটিকে 1 করে দিতে হবে। সামথিং বাই 1, এক্স বাই 1 তো আমরা লিখি না, আমরা এক্স বাই 1 মানে এক্স লিখি। তাহলে আমি এটা কিভাবে করব? আমি এটা করব যদি আমি এ ইজ ইকুয়াল টু 1 আর ডিভি বাই ডিজেড এই কোয়ান্টিটিটা ইজ ইকুয়াল টু 1 পুট করি। যদি আমি এটা পুট করি তাহলে দেখো তো আমাদের ইকুয়েশনে আমরা কি পাবো? ইটা ইজ ইকুয়াল টু এফ, তাই তো? এটা পাচ্ছি তো? দেখো তো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, A1 মানে কি? ইউনিট এরিয়া। তার মানে তুমি যে দুটো অ্যাডজাসেন্ট লেয়ার বা প্যারালাল লেয়ারকে কনসিডার করছো, each of them is having unit area. dv by dz কি? velocity gradient between them. তাহলে ভেলোসিটি গ্রেডিয়েন্টের ভ্যালুটাকেও আমি সেট করলাম ইউনিট। তার মানে আমি যদি দুটো প্যারালাল লেয়ারকে কনসিডার করি একটা মুভিং লিকুইডের মধ্যে, যেখানে দুটো লেয়ারের প্রত্যেকটার এরিয়া হচ্ছে ইউনিট, এবং তাদের মধ্যে যদি আমাকে ইউনিট ভেলোসিটি গ্রেডিয়েন্টকে মেনটেন করতে হয়, তাহলে পরে যে অ্যামাউন্ট অফ ট্যানজেনশিয়াল ফোর্স তোমার দরকার তার নিউমেরিক্যাল ভ্যালুটাই হচ্ছে ওই লিকুইডের কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটির সাথে ইকুয়াল। আমি আরেকবার রিপিট করছি, একটা মুভিং লিকুইড বা গ্যাস বা ফ্লুইড রয়েছে, তার তুমি যে কোনো দুটো প্যারালেল অ্যাডজাসেন্ট লেয়ারকে কনসিডার করলে, যদি ওই দুটো লেয়ারের প্রত্যেকের সারফেস এরিয়া হয় ইউনিট, এবং ওই দুটো লেয়ারের মধ্যে তুমি যদি ইউনিট ভেলোসিটি গ্রেডিয়েন্ট মেনটেন করতে চাও, তাহলে যে অ্যামাউন্ট অফ ট্যানজেনশিয়াল ফোর্স তোমার দরকার এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করতে, তার ভ্যালুটাই হচ্ছে ওই লিকুইডের কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটির ভ্যালুর সাথে সেম। দেখো সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে পরে এইটা হচ্ছে আমার ডেফিনেশন। কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি
অফ এ লিকুইড ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ ট্যানজেনশিয়াল ফোর্স, এইটা কিন্তু লিখতে হবে অ্যামাউন্ট, এই টার্মিনোলজিটা যেন বাদ না যায়। যদি অ্যামাউন্ট না লিখে যদি শুধু লিখে দাও ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ট্যানজেনশিয়াল ফোর্স, তার মানে ফোর্সের ইউনিট আর ইটার ইউনিট সেম হয়ে যাবে। আমরা শুধু অ্যামাউন্টটা নেব, মানে ট্যানজেনশিয়াল ফোর্সের ভ্যালু নেব। যদি 20 নিউটন হয় ট্যানজেনশিয়াল ফোর্স, আমরা শুধু 20 ভ্যালুটা নেব, ইউনিট নিউটনটা নেব না। তাই জন্য অ্যামাউন্ট কথাটা লিখবে। অ্যামাউন্ট অফ ট্যানজেনশিয়াল ফোর্স রিকোয়ার্ড টু মেনটেন এ ইউনিট ভেলোসিটি গ্রেডিয়েন্ট, ইউনিট ভেলোসিটি গ্রেডিয়েন্ট মানে ডিভি বাই ডিজেড ইকুয়ালস টু 1 বিটুইন টু প্যারালাল লেয়ার্স ইচ অফ ইউনিট এরিয়া। ইউনিট এরিয়া মানেই এ ইজ ইকুয়াল টু 1। দেখো ডেফিনেশনটা তোমাদের সবার কাছে ক্লিয়ার কিনা বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এবার হচ্ছে ডাইমেনশনাল ফর্মুলা। ইটার ডাইমেনশনাল ফর্মুলা তাহলে কি হবে? ফোর্সের ডাইমেনশনাল ফর্মুলা ডিভাইডেড বাই এরিয়ার ডাইমেনশনাল ফর্মুলা ইনটু ভেলোসিটি গ্রেডিয়েন্টের ফর্মুলা। খুব ভালো কথা, দেখা যাক কি করা যায় বা কি হয়। আমরা একটা ইকুয়েশান তোমাদেরকে আমি প্রথমে একবারে এটা দেখাচ্ছি, কেন মুখে মুখে বললে তোমাদের হয়তো ব্যাপারটা গুলিয়ে যেতে পারে, তাই সেই কারণের জন্য আমি তোমাদেরকে এটা একবারে দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও, একটা মিনিট ওয়েট করো। এখানে কিছু নোটেশন ইটালিক্সে আছে, যেটাকে আমাকে নর্মাল ফন্টে আনতে হবে। দেখো, ফোর্সের ডাইমেনশনাল ফর্মুলা এমএলটি মাইনাস 2, এরিয়ার ডাইমেনশনাল ফর্মুলা এল স্কোয়ার, ভেলোসিটি গ্রেডিয়েন্টের ডাইমেনশনাল ফর্মুলা কি আমরা জানি না, কিন্তু আমরা এটা কি জানি, ভেলোসিটি গ্রেডিয়েন্ট মানে কি, ভেলোসিটি বাই লেন্থ। তাহলে ভেলোসিটির ডাইমেনশনাল ফর্মুলা এলটি মাইনাস 1, তাকে আমরা এল দিয়ে ডিভাইড করছি। তাহলে ভেলোসিটি গ্রেডিয়েন্টের ডাইমেনশনাল ফর্মুলাটা সবার কাছে ক্লিয়ার হলো, হোয়াই ইট ইজ এলটি মাইনাস 1 বাই এল। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওকে, হ্যাঁ স্যার। তাহলে দেখো এখানে এল এল ক্যান্সেল হয়ে গেল, তাহলে এই পার্টে কোনো এল নেই, কিন্তু এখানে একটা এল স্কোয়ার আছে আর নিউমারেটারে একটা এল আছে। এলকে যদি এল স্কোয়ার দিয়ে ডিভাইড করো তাহলে কি হবে, 1 বাই এল। 1 বাই এল মানে কি, এল টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে দেখো এম অ্যাজ ইট ইজ, এল এর পাওয়ার হয়ে গেল -1। এবার টি এর পাওয়ার কত হবে, টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই টি টু দি পাওয়ার -1। তাহলে টি টু দি পাওয়ার -1 যখন নিউমারেটারে যাবে তখন সিম্পলি টি হবে, কেন 1 বাই এক্স টু দি পাওয়ার -1 মানে এক্স। তাহলে পরে টি টু দি পাওয়ার -2কে তুমি যদি টি দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে পাওয়ার -2 থেকে 1 রিডিউসড হবে, টি টু দি পাওয়ার -1 হয়ে গেল। তাহলে আমার ডাইমেনশনাল ফর্মুলা অফ ইটা হয়ে গেল এম এল -1 টি -1। দেখো এটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। এবারে হচ্ছে সিজিএস ইউনিট। সিজিএস সিস্টেমে, আচ্ছা আমরা সিজিএস সিস্টেমে যে ইউনিটটা পাই তার নামটা তোমাদের বলে দিচ্ছি, তার নাম হচ্ছে পয়েজ, যেটাকে আমরা ক্যাপিটাল পি দিয়ে ডিনোট করব। আমাকে অ্যাকচুয়ালি বের করতে হবে 1 পয়েজের ডেফিনেশন। এবার 1 পয়েজ অনেক সময় না দিয়ে এটাকে ব্রেক করে দেয়, তাহলে আমরা প্রথমে ওই স্প্লিট কন্ডিশনটা দেখি, সেটা ছোট হয়ে পয়েজ হবে। তো আমার কাছে কি কি করতে হবে দেখো, আমার এই ইকুয়েশানে আমরা কি দেখেছি, a1 ডিভি বাই ডিজেড 1, তাহলে ইটা ইজ ইকুয়াল টু এফ। এবার ইটাকে যদি ইকুয়াল টু 1 হতে হয় তাহলে এফকেও ইকুয়াল টু 1 হতে হবে, না হলে পরে ইটা ইজ ইকুয়াল টু 1 কখনো হবে না। খুব ভালো কথা, এই লজিকটা মাথায় রাখো। তাহলে আমি ফার্স্টে বলবো ইফ এফ ইজ ইকুয়াল টু 1 ডাইন, কারণ আমাকে ইটাকে 1 হতে হবে, তার মানে এফকেও 1 হতে হবে। সিজিএস সিস্টেমে ফোর্সের ইউনিট ডাইন, তাই জন্য আমি ফোর্সকে লিখলাম এফ ইজ ইকুয়াল টু 1 ডাইন। খুব ভালো কথা। এবার এরিয়া,
এরিয়ার ভ্যালু 1 হবে, এরিয়ার সিজিএস ইউনিট কি সেন্টিমিটার স্কোয়ার, তাহলে পরে এরিয়া এ ইজ ইকুয়াল টু কি লিখবো 1 সেন্টিমিটার স্কোয়ার অর 1 স্কোয়ার সেন্টিমিটার। খুব ভালো কথা। নেক্সট আমার কাছে কি পড়ে থাকছে, ভেলোসিটি গ্রেডিয়েন্ট ডিভি বাই ডিজেড। এই ডিভি বাই ডিজেডও 1 হবে, কিন্তু তার ইউনিট কত হবে? খুব ভালো কথা, দেখি আমরা ইউনিটটা কত হয়। ডিভি বাই ডিজেডের জায়গাতে আমরা প্রথমে ভেলোসিটির ইউনিট লিখি। ভেলোসিটির ইউনিট সিজিএস সিস্টেমে সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে পরে আমি লিখব সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স ডিভাইডেড বাই ডিজেড। ডিজেড এখানে কত হবে? ডিজেডও হবে সেন্টিমিটার। দেখো এই ব্যাপারটা তোমাদের সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো। 1 সেন্টিমিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই 1 সেন্টিমিটার। ইজ ইট ক্লিয়ার টু এভরিবডি? Yes, sir. Yes, sir. তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে ইকুয়াল টু কি পড়ে থাকবে 1 সেকেন্ড ইনভার্স। তাহলে আমাদের ডিভি বাই ডিজেড হচ্ছে 1 সেকেন্ড ইনভার্স। যদি এই তিনটে ভ্যালু স্যাটিসফাইড হয় দেন তুমি কি পাবে? তুমি পাবে ইটা ইজ ইকুয়াল টু কীরকম দেখো, ইটা ইজ ইকুয়াল টু আমরা পাবো, এক মিনিট, এইরকম একটা এক্সপ্রেশন। দেখো 1 ডাইন, কারণ কি ইটা মানে কি ফোর্স বাই এরিয়া ইন্টু ডিভি বাই ডিজেড। তাহলে ফোর্স 1 ডাইন, এরিয়া 1 সেন্টিমিটার স্কোয়ার ইন্টু 1 সেকেন্ড ইনভার্স। তাহলে কি হলো 1 ডাইন সেকেন্ড ইনভার্স আলটিমেটলি হয়ে যাবে সেকেন্ড, আর 1 বাই সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাবে সেন্টিমিটার টু দি পাওয়ার -2। এই যে ইউনিটটা এরই নাম হচ্ছে পয়েস, হুইচ ইজ রিটন অ্যাজ ক্যাপিটাল পি। দেখো সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো। Yes, sir. বাকি স্টুডেন্ট হ্যাঁ, স্যার। সবাই বুঝতে পেরেছো তো? Yes, sir. Yes, sir. তাহলে অনেক সময়তে পয়েস না দিয়ে ডাইন সেকেন্ড সেন্টিমিটার টু দি পাওয়ার -2 লিখে দেয়, ভয় পেয়ে যেও না, সেটা কিন্তু পয়েস। এবার চলে আসো এসআই সিস্টেম। দেখো সবার ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ওকে ওকে। এসআই সিস্টেমে ইউনিটের তিনটে নাম আছে, আমি তোমাদের দুটো নাম বলে রাখছি, এই দুটো নামই ম্যাক্সিমাম আসে। প্রথম যে নামটা সেটা হচ্ছে ডেকাপয়েস, অর এর আরেকটা নাম হচ্ছে পাস্কাল সেকেন্ড। থার্ড নামটা হচ্ছে পয়জিউলি, দরকার নেই, ছেড়ে দাও। এবারে কি করব দেখো, এই যে আমরা এই পার্টে করেছি 1 ডাইনের জায়গায় নিয়ে যাব 1 নিউটন, সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাবে মিটার স্কোয়ার। ভেলোসিটি গ্রেডিয়েন্টে যেহেতু ভেলোসিটি বাই লেন্থ, তাই জন্য তুমি 1 মিটার পার সেকেন্ড বাই 1 মিটার করলে আবার তুমি ঘুরে ফিরে 1 সেকেন্ড ইনভার্স পাবে। তাহলে আমি একটা কাজ করি, এই পার্টটাকে কপি করে নিই, কপি করে দিয়ে জাস্ট চেঞ্জ করে দিই, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা আমার লিখতে তাড়াতাড়ি হবে। তাহলে এফ ইজ ইকুয়াল টু হয়ে যাবে 1 নিউটন, এরিয়া হয়ে যাবে 1 মিটার স্কোয়ার, ভেলোসিটি গ্রেডিয়েন্ট হবে 1 মিটার বাই 1 মিটার পার সেকেন্ড বাই 1 মিটার, দ্যাট ইজ 1 সেকেন্ড ইনভার্স। দেখো এই প্রথমের প্রত্যেকটা ভ্যালু তোমাদের কাছে ক্লিয়ার কিনা বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে পরে এবার কি দাঁড়াবে 1 নিউটন বাই 1 মিটার স্কোয়ার ইন্টু 1 সেকেন্ড, তার মানে 1 নিউটন সেকেন্ড মিটার টু দি পাওয়ার -2। এ দেখো এইটা পাবে তো, দেখো তো হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইটা হচ্ছে স্প্লিট ফর্মে, এটারই নাম হচ্ছে ডেকাপয়েস। ডেকাপয়েস অর পাস্কাল সেকেন্ড। ঠিক আছে? হ্যাঁ স্যার। এবারে একটা খুব কমন কোয়েশ্চেন দেয়, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন পয়েস অ্যান্ড ডেকাপয়েস?
তাহলে কি করতে হবে, 1 ডেকাপয়েজ সমান এটা লিখবো। আচ্ছা এখানে একটা জিনিস আমাদের ভুল হয়েছে, এটা 1 পয়েজ হবে, এটা আমাদের লিখতে হবে দ্যাট ইজ 1 ডেকাপয়েজ অর 1 পাস্কাল সেকেন্ড। তাহলে আমাকে কি করতে হবে, আই হ্যাভ টু চেঞ্জ অল দ্য প্যারামিটার্স ফ্রম এসআই টু সিজিএস ইউনিট। খুব ভালো কথা, চলো দেখা যাক কি করা যেতে পারে। রিলেশন বিটুইন পয়েজ অ্যান্ড ডেকা পয়েজ। একটা মিনিট একটু হোল্ড করো, আমি জাস্ট এই ইটালিক্সের ব্যাপারটা, এটা কেন ইটালিক্স হয়ে গেল বুঝতে পারছি না তো, এটার আবার ইয়ে চেঞ্জ করতে হবে। দেখো ভালো করে দেখো, 1 ডেকাপয়েজ কি ছিল, 1 নিউটন বাই 1 মিটার স্কোয়ার ইন্টু 1 সেকেন্ড ইনভার্স। 1 নিউটন মিনস 10 টু দি পাওয়ার 5 ডাইন, আমরা সবাই জানি, করে এসছি আমরা বারবার। 1 মিটার মানে 100 সেন্টিমিটার, তাহলে 1 মিটার স্কোয়ার কত হবে, 100-এর স্কোয়ার করতে হবে, তাহলে 100 মানে 10 টু দি পাওয়ার 2, 10 টু দি পাওয়ার 2 এর যদি তুমি স্কোয়ার করো তার মানে 10 টু দি পাওয়ার 4। সেকেন্ডের তো কোনো চেঞ্জ নেই, তাহলে 1 সেকেন্ড ইনভার্স 1 সেকেন্ড ইনভার্সই থাকবে। তাহলে পরে আমার ইউনিটটা কি হলো, 10 টু দি পাওয়ার 5 বাই 10 টু দি পাওয়ার 4 মানে 10 ইউনিট হয়ে গেল ডাইন সেকেন্ড সেন্টিমিটার টু দি পাওয়ার -2। ডাইন সেকেন্ড সেন্টিমিটার টু দি পাওয়ার -2 মানেই হচ্ছে দেখো পয়েজ। সো 1 ডেকাপয়েজ ইজ ইকুয়াল টু 10 পয়েজ। ইজ ইট ক্লিয়ার টু এভরিবডি? Yes, sir. হ্যাঁ স্যার। সবার একটা ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা ওকে Yes, sir. ওকে। এইবার কিছু ফ্যাক্টরকে আমরা দেখে নিই চট করে, যে ফ্যাক্টরগুলো ভিসকোসিটিকে ইনফ্লুয়েন্স করে। কি কি ফ্যাক্টর ভিসকোসিটিকে ইনফ্লুয়েন্স করে দেখা যাক। জাস্ট এ সেকেন্ড। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এফেক্ট অফ টেম্পারেচার অন ভিসকোসিটি। খুব ভালো কথা, চলো অ্যাকচুয়ালি এটা ভিসকোসিটি না বলে আমরা আরো বেটার বলি কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি চেঞ্জ করা মানে ভিসকোসিটি চেঞ্জ করবে, তাই জন্য আমরা এফেক্টটা কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটির টার্মেই বলি। যেটা দেখা গেল, তুমি যদি লিকুইড নিয়ে কাজ করো, ফ্লুইডের আন্ডারে লিকুইড আর সলিড দুটো ক্যাটেগরি রয়েছে। যদি তুমি লিকুইড নিয়ে কাজ করো তাহলে তুমি যখন টেম্পারেচারকে ইনক্রিজ করবে লিকুইডের কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি ডিক্রিজ করবে। এটা হচ্ছে ফার্স্ট পার্ট, নাম্বার 1। কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি অফ লিকুইড, আচ্ছা দরকার নেই, এটা বোল্ড করার দরকার নেই, ডিক্রিজেস উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার। এবারে তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো স্যার কেন? কারণ গ্যাসের কেসে আমি উল্টোটা বলবো। গ্যাসের কেসে আমরা দেখব কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি ফর গ্যাসেস উইল ইনক্রিজ ইফ ইউ ইনক্রিজ দ্য টেম্পারেচার। তা দুটোই ফ্লুইডের আন্ডারে, লিকুইডে দেখা যাচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি কমে যাচ্ছে আর গ্যাসে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি বেড়ে যাচ্ছে যদি আমি টেম্পারেচারকে বাড়াই। কেন? যখন তুমি টেম্পারেচার একটা লিকুইডের ইনক্রিজ করছো, তুমি কিভাবে টেম্পারেচারকে ইনক্রিজ করতে পারো? বাই অ্যাপ্লাইং সাম হিট এনার্জি এক্সটার্নালি। তাহলে মলিকিউলসগুলো এক্সটার্নাল এনার্জি গেইন করছে, তাতে করে মলিকিউলসগুলো এনার্জেটিক হচ্ছে, এদের মধ্যে সেপারেশন ইনক্রিজ করছে। যেই দুটো মলিকিউলের মধ্যে সেপারেশন লিকুইডের ইনক্রিজ করে গেল, আগের সেপারেশনে ওই দুটো লিকুইড মলিকিউলের মধ্যে যে কোহেসিভ ফোর্সটা কাজ করছিল এবার কোহেসিভ ফোর্সটা কমে যাবে, কারণ সেপারেশন বেড়ে গেছে। সেপারেশন বাড়লে কোহেসিভ ফোর্স বিটুইন দ্য মলিকিউলস সবসময় ডিক্রিজ করে।
তাহলে আলটিমেটলি কি হলো, তুমি টেম্পারেচার ইনক্রিজ করলে, লিকুইড মলিকিউলসের মধ্যে ইন্টারমলিকুলার ডিস্টেন্স অর সেপারেশন ইনক্রিজ করলো, কোহেসিভ ফোর্সেস বিটুইন লিকুইড মলিকিউলস ডিক্রিজ করলো, কোহেসিভ ফোর্সই তো আলটিমেটলি ভিসকোসিটি অর কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি রেসপন্সিবল। তাহলে কোহেসিভ ফোর্স যদি ডিক্রিজ করে যায় তাহলে পরে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি অফ লিকুইড কি করবে, ডিক্রিজ করে যাবে। এটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? সবাই হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো তো? ইয়েস স্যার। তাহলে যদি তোমাকে বলে রাইট দ্য রিজন, দিস ইজ আওয়ার রিজন, যেটা তোমাদের বললাম সেটা, when temperature increases the separation between molecules of liquid increases due to an increase in separation between molecules of a liquid, the cohesive forces between the liquid molecules decrease with an increase in temperature. As a result, coefficient of viscosity for liquids decreases. গ্যাসের ক্ষেত্রে এই টোটাল ফ্যাক্টরটা হচ্ছে কমপ্লিটলি অপোজিট। কিরকম? লিকুইডে কি লিখেছিলে? কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি উইল ডিক্রিজ ইফ ইউ ইনক্রিজ দ্য টেম্পারেচার। গ্যাসে কি লিখবে? কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি অফ গ্যাস উইল ইনক্রিজ ইফ উই ইনক্রিজ দ্য টেম্পারেচার। কেন? গ্যাসে যদি আমি টেম্পারেচার ইনক্রিজ করি, এক্সটার্নালি আমাকে হিট সাপ্লাই করতে হচ্ছে, তাহলে এখানেও গ্যাসের মলিকিউলসগুলো এনার্জেটিক হচ্ছে, কারণ এরা এক্সটার্নাল এনার্জিকে অ্যাবজর্ব করছে, তাহলে গ্যাস মলিকিউলসগুলোর ভেলোসিটি ইনক্রিজ করছে। তোমরা ডিফিউশন বলে একটা টার্মিনোলজি শুনেছো কখনো? ডিফিউশন, যাকে বাংলা, Sir, bomb diffusion of bomb. হ্যাঁ বাংলাতে যাকে ব্যাপন বলে, শুনেছো ব্যাপন নাম যারা বেঙ্গলি মিডিয়ামে পড়েছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই যে ডিফিউশনটা হয় সেখানে গ্যাস মলিকিউলসের মধ্যে এক্সচেঞ্জ অফ মোমেন্টাম হয়, তার জন্য ডিফিউশনটা হয়। এইটা ইনক্রিজ করে, কারণ কি? ভেলোসিটি ইনক্রিজ করছে, মোমেন্টাম তো ভেলোসিটি ডিপেন্ডেন্ট একটা ফ্যাক্টর, তাহলে পরে এক্সচেঞ্জ অফ মোমেন্টাম বিটুইন গ্যাস মলিকিউলস ইন ডিফারেন্ট লেয়ার্স উইল অলসো ইনক্রিজ। এই যে এক্সচেঞ্জ অফ মোমেন্টাম, যেটাকে আমরা ডিফিউশন বলছি, সেটাই হচ্ছে রেসপন্সিবল ফর দ্য ভিসকোসিটি ইন গ্যাসেস। তাহলে সেই ফ্যাক্টরটা যদি ইনক্রিজ করে যায় তাহলে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি কি করবে? ইনক্রিজ করে যাবে। এটা অনেক কিছু বলা যায়, ক্যালকুলেশন আছে, খুব ছোট করে বললে তোমাদেরকে এইটুকুই তোমাদেরকে আমরা বলতে পারি, এইটা মনে রাখবে। যদি কখনো কোয়েশ্চেন করে তাহলে এই আনসারটা দেবে। যদি তোমার কোশ্চেন করে যে কেন গ্যাসের ভিসকোসিটি ইনক্রিজ করে উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার, লিকুইডের কেসে ভিসকোসিটি, তোমার লিকুইডের কেসে ভিসকোসিটি হচ্ছে রেসপন্সিবল কার জন্য? ফর দ্য কোহেসিভ ফোর্সেস বিটুইন দ্য মলিকিউলস। আর গ্যাসের কেসে কোহেসিভ ফোর্স তো অলমোস্ট জিরো, ইন্টারমলিকুলার ফোর্স তো প্রায় নেই বললেই চলে। তাহলে সেখানে ভিসকোসিটি ফ্যাক্টরটা ডিপেন্ড করে অন ডিফিউশন, যেটা হয় হচ্ছে ডিফারেন্ট লেয়ারের মধ্যে মলিকিউলসের মধ্যে মোমেন্টাম এক্সচেঞ্জের মধ্যে দিয়ে। সেই ফ্যাক্টরটা বেড়ে যায় কারণ মলিকিউলসগুলোর ভেলোসিটি বেড়ে গেছে, তুমি টেম্পারেচার ইনক্রিজ করেছো বলে। তাই জন্য কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি অফ গ্যাস উইল ইনক্রিজ ইফ ইউ ইনক্রিজেস দ্য টেম্পারেচার। সবার কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা রোহিত, ক্লিয়ার তো? Yes, sir. আচ্ছা, এটা নিয়ে খুব বেশি বলার কিছু নেই। যদি তুমি লিকুইডের উপর প্রেশার ইনক্রিজ করো তাহলে তুমি দেখবে ভিসকোসিটি অফ দ্য লিকুইড ইনক্রিজ করবে, কারণ লেয়ারের মধ্যে সেপারেশনটা কমে যাবে, কোহেসিভ ফোর্সটা বেড়ে যাবে। আর গ্যাসের কেসে প্র্যাকটিক্যালি ইন্ডিপেন্ডেন্ট থাকে ভিসকোসিটি অফ প্রেশার। প্রেশার বাড়ালে বা কমালে ভিসকোসিটি, কেন এক্সট্রিম প্রেশার দিয়ে গ্যাসকে তুমি হিউজলি কম্প্রেস না করলে তুমি ভিসকোসিটি চেঞ্জ বুঝতে পারবে না। এই জন্য আমরা বলি ইন জেনারেল
if we increase the temperature, if we increase the pressure, viscosity of liquids will increase because the layers will be far more closer to each other. তাহলে কোহেসিভ ফোর্স ইন রিটার্ন উইল ইনক্রিজ, তাই জন্য কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি ইনক্রিজ করবে লিকুইডে। আর গ্যাসের কেসে প্র্যাকটিক্যালি কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার। যদি এক্সট্রিম কম্প্রেশন করো তাহলে পরে এটাতে তুমি কিছু অবজারভেশন ফলো করতে পারবে। এই হচ্ছে এফেক্ট অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার অন কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি ফর লিকুইডস অ্যান্ড গ্যাসেস। ঠিক আছে, হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। রোহিত ক্লিয়ার তো? Yes, sir. আচ্ছা, এইবার আমরা একটা ল পড়ে নিই আজকে। কটা বাজে দাঁড়াও, 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। ওকে চলো, স্টোকস ল। সায়েন্টিস্টের নাম কিন্তু স্টোকস, STOKE নয়, STOKES। ওই জন্য দেখো অ্যাপোস্ট্রফিটা এস এর পরে, আমি কিন্তু স্টোকস ল STOKE অ্যাপোস্ট্রফ এস কিন্তু লিখিনি। স্টোকস ল, সায়েন্টিস্টের নাম হচ্ছে স্টোকস। ধরো তোমাকে একটা বড় সিলিন্ড্রিক্যাল একটা কন্টেনার দেওয়া হয়েছে। ধরো কন্টেনারের মানে কন্টেনারটা ধরো পুরোটা কাঁচের তৈরি, তার মধ্যে ধরো তুমি একটা লিকুইডকে রেখেছো, যে লিকুইডটার কোনো মুভমেন্ট নেই, মানে লিকুইডটা স্ট্যাটিক। এবারে কন্টেনারের হাইট ধরো ইনফাইনাইটলি হাই। তোমরা ম্যাট্রিক্স সিনেমা দেখেছো? ম্যাট্রিক্স কেউ দেখেছো কখনো? কিয়ানু রিভসের ম্যাট্রিক্স দেখেছো কেউ? দেখোনি কেউ? যদি কখনো কিয়ানু রিভসের ম্যাট্রিক্স দেখো, ম্যাট্রিক্স একটা সিন দেখতে পাবে যেখানে একটা ভার্টিক্যাল ইনফাইনাইট কলামের মধ্যে কিছু কিছু তোমার ক্যাপসুলস রয়েছে, তার মধ্যে হিউম্যানসরা একটা মানে ডিপ স্টেটে তাদেরকে মেশিন কন্ট্রোল করে রেখে দিয়েছে। এবং একটা মেশিন রোবট সে কি করছে, এই ভার্টিক্যালি উপর থেকে নিচে মুভ করে এবং প্রত্যেকটা হিউম্যানকে অবজার্ভ করে। হিউম্যান বেসিক্যালি ড্রিম স্টেটে আছে, মানে হিউম্যান দেখছে যেটা খাচ্ছি, যে জামা কাপড়টা পরছি, যেখানে ঘুরে বেড়াচ্ছি, সেটা ইন রিয়েলিটি নয়, সেটা তাদের ভার্চুয়াল ওয়ার্ল্ডে তারা সেটাকে স্বপ্নের মতো দেখছে, বিকজ দে আর আন্ডার দ্য তোমার মেশিনারি ফ্যাক্ট। এবং তাদের বডি থেকে বায়ো ইলেকট্রিসিটি ডেভেলপ করা হচ্ছে এবং সেখানে একটা হিউজ কনসেপ্ট রান করছে। তার মধ্যে থেকে একটা অন্য কনসেপ্ট এখানে আসছে, সেটা তোমার বলতে পারো একটা সায়েন্স ফিকশানের ওয়ান অফ দ্য মাস্টার্স পিস। অনেকেই ম্যাট্রিক্স পছন্দ করে না, কারণ ম্যাট্রিক্স না বুঝলে ম্যাট্রিক্স তোমার দেখতে ভালো লাগবে না। এটা নিয়ে আমরা পরে কখনো আলোচনা করব। তো এরকম ধরো তুমি একটা প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আছো, যে প্ল্যাটফর্মটার সামনে তোমার কাছে একটা ইনফাইনাইটলি লং একটা কাঁচের সিলিন্ডার আছে, একটা তোমার সিলিন্ড্রিক্যাল কন্টেনার রয়েছে, তার মধ্যে লিকুইড রয়েছে। তুমি কি করলে, ওর মধ্যে একটা সলিড স্ফিয়ারকে ড্রপ করে দিলে। এবার সলিড স্ফিয়ারটা কী হবে, লিকুইডের মধ্যে দিয়ে নিচের দিকে নামতে থাকবে। আর তুমি যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো, ওই প্ল্যাটফর্মটাও ঠিক একইভাবে উপর থেকে নিচের দিকে নামছে। তুমি অবজার্ভ করছো ওই সলিড স্ফিয়ারটা কীরকমভাবে স্ট্যাটিক ফ্লুইডের মধ্যে দিয়ে মুভ করছে। তুমি কি দেখবে, ওই যে সলিড স্ফিয়ারটা যখন লিকুইডের মধ্যে দিয়ে মুভ করছে ডাউনওয়ার্ড ডাইরেকশানে, তখন লিকুইডের যে লেয়ারটা সলিড সারফেসের সাথে কন্ট্যাক্টে রয়েছে, মানে লিকুইডের যে পার্টিকেলগুলো সলিড সারফেসের সাথে কন্ট্যাক্টে রয়েছে, তাদেরকে সলিডটা নিজের সাথে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে যাচ্ছে। এবারে সেই যে কন্ট্যাক্টে থাকা লিকুইড লেয়ারের ঠিক পাশের যে অ্যাডজাসেন্ট লেয়ারটা, সেই লেয়ারটাকে এবার সলিড সারফেসে থাকা কন্ট্যাক্টে থাকা লেয়ারটা ড্র্যাগ করবে, সেই লেয়ারটা তারপরের লেয়ারকে ড্র্যাগ করবে, সেই লেয়ারটা তারপরের লেয়ারকে ড্র্যাগ করবে। তার মানে দেখো একটা ড্র্যাগ কাজ করা স্টার্ট করবে ইন বিটুইন এনি টু প্যারালাল লেয়ার্স। যেই মোমেন্টে ড্র্যাগিং স্টার্ট হবে সেই মোমেন্টে রিলেটিভ মোশন স্টার্ট হবে।
রিলেটিভ মোশন স্টার্ট হওয়া মানেই ভিসকাস ড্র্যাগ স্টার্ট করবে। ভিসকাস ড্র্যাগ কী করতে চাইবে? আলটিমেটলি যে লেয়ারটা সলিডের সাথে কন্ট্যাক্টে রয়েছে তার মোশনটাকে থামাতে চাইবে। তার মানে লিটারেলি আলটিমেটলি তুমি এর যা এফেক্ট পাবে সেটা হচ্ছে এই ভিসকাস ড্র্যাগের জন্য একটা লেয়ার আরেকটা লেয়ারের মোশনকে অপোজ করতে চাইছে। তার মানে তুমি সলিড সারফেসের থেকে যত দূরের দিকে যাবে তত তোমার সলিড সারফেসের থেকে লেয়ারের ডিস্টেন্স বাড়বে, তত তুমি দেখবে দুটো লেয়ারের মধ্যে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, তার মানে ভেলোসিটি গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে। তাহলে পুরো ব্যাপারটাকে যদি আমি খুব ছোট্ট করে বলি তাহলে জিনিসটাকে আমি এভাবে বলতে পারি, স্ট্যাটিক লিকুইডের মধ্যে দিয়ে যখন একটা সলিড বডি মুভ করছে তখন সলিডের খুব নিয়ার রিজিয়ানে ইন বিটুইন লেয়ার্স একটা রিলেটিভ মোশন ডেভেলপ করছে। এই রিলেটিভ মোশনের জন্য ভেলোসিটি গ্রেডিয়েন্ট সেট আপ করছে, যার জন্য একটা রিটার্ডিং ফোর্স যেটাকে আমরা ভিসকাস ড্র্যাগ বলছি সেটা অ্যাক্ট করছে ইন বিটুইন লেয়ার্স। তাহলে প্রত্যেকটা লেয়ারের মোশনকে অপোজ করতে চাইছে এবং ফাইনালি এই ভিসকাস ড্র্যাগটা এসে অ্যাপ্লাইড হচ্ছে ওই সলিড বডিটার উপর, যেটা আলটিমেটলি সলিড বডির মোশনকে ডিস্ট্রয় করতে চাইছে বা অপোজ করতে চাইছে। এটা কি তোমাদের সবার কাছে ক্লিয়ার হলো যেটা আমি বললাম? Yes, sir. স্যার। সবাই বুঝেছো তো? আচ্ছা, হ্যাঁ স্যার। এবার তোমার কি বলে স্টোকস এটা দেখালেন যে এই যে সলিড বডির উপর যে ভিসকাস ড্র্যাগটা অ্যাক্ট করছে সেটা ডিপেন্ড করে ওই সলিড বডির শেপ এবং সাইজের উপর, ডিপেন্ড করে কত স্পিডে সলিড বডিটা ওই স্ট্যাটিক লিকুইড বা স্ট্যাটিক ফ্লুইডের মধ্যে দিয়ে মুভ করছে। আর থার্ড হচ্ছে যে স্ট্যাটিক লিকুইডটা বা তুমি যে স্ট্যাটিক তোমার ফ্লুইডটা নিয়েছো তার কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটির উপর। তাহলে পরে আমার কাছে এই একটা কন্ডিশন এলো, সেটা কি? ম্যাগনিটিউড অফ দ্য ভিসকাস ফোর্স ডিপেন্ডস অন দ্য শেপ অ্যান্ড সাইজ অফ দ্য সলিড বডি, দ্য স্পিড অফ দ্য বডি অ্যান্ড দ্য কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি অফ দ্য ফ্লুইড। এটার আগে তাহলে একটা কথা থাকবে, সে কথাটা যেটা তোমাদের আমি বলেছিলাম সেটা আমি এখানে লিখে দিলাম এটা তোমাদের বোঝার জন্য। হোয়েনেভার a solid body moves through a static fluid due to relative motion between different layers of the fluid near the solid, a retarding viscous force or viscous drag acts on the body to oppose its motion. এটাই তোমাদের আমি এতক্ষণ ধরে বললাম, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবারে স্টোকস এস্টাবলিশ করেছিলেন একটা ফর্মুলা যেখানে তিনি সলিড বডিকে কনসিডার করেছিলেন ইন দ্য ফর্ম অফ এ স্ফিয়ার যার রেডিয়াস হচ্ছে আর। সেটা একটা ভিসকাস লিকুইডের মধ্যে দিয়ে নিচের দিকে যাচ্ছে। ধরে নাও কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি অফ দ্য লিকুইড হচ্ছে ইটা, আর কোনো একটা ইনস্ট্যান্টে ওই সলিড সাবস্টেন্সটার বা সলিড স্ফিয়ারটার ভেলোসিটি হচ্ছে ভি। তাহলে এই যে অপোজিং ফোর্স যেটা বললো ডিপেন্ড করবে সলিড বডির শেপ সাইজের উপর, স্পিডের উপর, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটির উপর, যখন স্টোকস কনসিডার করলেন দ্য সলিড ইন দ্য ফর্ম অফ এ স্মল স্ফিয়ার অফ রেডিয়াস আর, হি ফাউন্ড দিস ইকুয়েশন হুইচ ইজ গিভেন বাই এফ ইজ ইকুয়াল টু 6 পাই ইটা আর ভি। এই ইকুয়েশনটারই নাম হচ্ছে স্টোকস ল, হুইচ ইজ অনলি অ্যাপ্লিকেবল হোয়েন ইউ আর কনসিডারিং স্মল স্ফেরিক্যাল বডিজ, যেখানে ইটাটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, আর হচ্ছে রেডিয়াস অফ দ্যাট স্মল স্ফেরিক্যাল অবজেক্ট,
আর ভি হচ্ছে লিকুইডের স্ট্যাটিক ভিসকাস লিকুইডের মধ্যে দিয়ে ডাউনফলের সময় যে কোনো মোমেন্টে ওর ভেলোসিটি। এই ইকুয়েশনটাকে বলা হয় দিস ইজ দ্য স্টোকস ল অ্যান্ড ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর স্মল স্ফেরিক্যাল বডিজ। এবার এটা আমাদেরকে প্রুফ করতে হবে। কিভাবে প্রুফ করব? আমরা এটাকে প্রুফ করব ফ্রম ডাইমেনশনাল অ্যানালিসিস দিয়ে। তারপর আমরা দেখব, এই যে তোমাদের আমি বলেছিলাম যে তোমরা ধরো প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে ওই বডিটা ওই ইনফাইনাইট কলামের মধ্যে দিয়ে ডাউনফল হচ্ছে, তুমিও বডিটার সঙ্গে প্ল্যাটফর্ম দিয়ে নিচের দিকে নামছো। তুমি একটা টাইম বাদে দেখবে ওই অবজেক্টটার লিকুইডের মধ্যে আর ডাউনওয়ার্ড ভেলোসিটিটা ইনক্রিজ করছে না, ভেলোসিটিটা কনস্ট্যান্ট হয়ে গেছে। তোমার কাছে যদি এমন একটা কোনো অ্যাপারেটাস দেওয়া হয় যে অ্যাপারেটাসটা গাড়ির স্পিডোমিটারের মতন প্রত্যেকটা মোমেন্টে ওই ডাউনফলের ভেলোসিটিকে ক্যালকুলেট করছে, তুমি দেখবে ইনিশিয়ালি ভেলোসিটি ডাউনফলের সাথে সাথে ইনক্রিজ করবে। এবার ইনক্রিজের রেটটা তুমি দেখবে আস্তে আস্তে টাইমের সাথে কমছে, কমতে 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 একটা টাইমের পর গিয়ে তুমি দেখবে অবজেক্টের ভেলোসিটি আর ডাউনওয়ার্ড ডাইরেকশানে ইনক্রিজ করছে না, ফিক্সড হয়ে গেছে, এবং ওই কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে ও ইনফাইনাইট লেন্থ ধরে নিচের দিকে ওকে যদি পড়তে দেওয়া হয় ও পড়তেই থাকবে। এই ভেলোসিটিটার নাম হচ্ছে টার্মিনাল ভেলোসিটি, হুইচ ক্যান বি ক্যালকুলেটেড ইউজিং দিস স্টোকস ল, যেটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। আজকে তাহলে যতটা পর্যন্ত তোমাদের সঙ্গে ডিসকাস করলাম সবার কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এইটা ভালো করে পড়ে নাও। নেক্সট ক্লাস মানে তোমাদের সাথে আমার কালকেই আবার সকালবেলা দেখা হচ্ছে। কালকে সকালে তো আমি কালকে সকালে ক্লাসটা তোমাদের 10টা থেকে শুরু করব, বুঝলে? কারণ আমার কালকে 11টা থেকে একটা নিজের ওয়ার্কশপ আছে যেটা আমাকে একটু অ্যাটেন্ড করতে হবে, সেটাও অনলাইনেই হবে, আমার নিজের পড়াশোনা রিলেটেড। তো সেই কারণের জন্য আমি 11টা থেকে আনঅ্যাভেলেবেল থাকবো, কেন 11টা থেকে আমার ওই ওয়ার্কশপটা শেষ হবে প্রায় 1টা-1:30, তারপরে হবে না। তোমাদের কালকে আমি 10টা থেকে ক্লাসটা নিয়ে নেব, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। তোমাদের আমি 10টা থেকে 11টা ওকে স্যার। 1 ঘন্টা নিয়ে নেবো, তারপর আমি ওই ওয়ার্কশপে অ্যাটেন্ড করে যাব, ঠিক আছে? চলো তাহলে আজকে যতটা পর্যন্ত ডিসকাস করলাম সবার কাছে আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট দিনকে আমরা এই ফোর্সের ইকুয়েশনটাকে ফার্স্টে এস্টাবলিশ করব কালকের ক্লাসে, তারপর আমি তোমাদের এই যে বললাম কনস্ট্যান্ট ভেলোসিটিতেও মুভ করবে, সেই টার্মিনাল ভেলোসিটিটা আমরা ক্যালকুলেট করব। তারপরে আমরা চলে যাব কত ধরনের ফ্লো হয় একটা লিকুইডের, সেখানে আমরা একটা নাম্বার পাবো, সেখানে আমরা একটা ছোট্ট ইকুয়েশান পাবো, তারপর আমাদের ইকুয়েশান অফ কন্টিনিউটি, বার্নৌলিজ ইকুয়েশান, এটা করলে পরে আমাদের এই পার্টটা কমপ্লিট হয়ে যাবে ফ্লুইডের। এটা তোমাদের আমার কালকের একটা ক্লাস আর তারপরের দিনের আরেকটা ক্লাস, 2টো ক্লাস লাগবে এটা শেষ করতে। আমি এই ভিডিওটা কিছুক্ষণ বাদে আপলোড করে দিচ্ছি ইউটিউবে, তোমাদের লিঙ্ক পাঠিয়ে দেবো। তোমরা যারা যারা ক্লাস করলে তারা দরকার পড়লে আরেকবার প্রথম থেকে গো থ্রু করো, তাহলে পরে তোমাদের কাছে পুরো ব্যাপারটা আরও, যদি কোথাও কোনো কনফিউশন থেকে থাকে তাহলে সেটা তোমাদের কাছে আরও প্রপারলি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। চলো তাহলে আমি ক্লাসটা আজ এখানে শেষ করছি।